আমরা শুরু করবো রাইটিং এর ব্যাপারটা। ওকে, তো আমার স্ক্রিন কোথায় গেল? ফাইন। রাইটিং এ আপনার হচ্ছে বেসিক একটা জেনারেল ওভারভিউ ক্লাস আমরা করছিলাম, যেটা হচ্ছে লাস্ট প্রথম দিকে ক্লাসগুলোতে ছিল। একটা স্যাটল ভাইও করছেন, পরে শহীদ রানা ভাইতে করছেন আগে। তো এখন হচ্ছে আমাদের রাইটিং, যেটা একাডেমিক রাইটিং, এটা দুইটা বিষয় হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। ফার্স্ট কথা হচ্ছে আইএলটিএস কখনো আপনার হচ্ছে, এটা একটা টেস্ট, এটা লিটারালি একটা টেস্ট। আপনার অনেক নলেজ থাকতে পারে, অনেক টপিক সম্বন্ধে অনেক জানতে পারেন, বাট দ্যাট ডাজন্ট কাউন্ট ইন আইএলটিএস। আইএলটিএস এর জিনিসটা কাউন্টই করবে না। আইএলটিএস একটা জিনিস কাউন্ট করবে, সেটা হচ্ছে আপনার লিখার ক্যাপাবিলিটি বা ইংলিশের ক্যাপাবিলিটিটা। এখন এই জায়গায় একটা জিনিস যেটা আমি অনেক সময় বলি, অনেক ভালো ভালো স্টুডেন্টও রেজাল্ট খারাপ করে ফেলে অনেক জায়গায়, বিকজ ওনারা একটা গ্রামার খুব ভালো পারে, হতে পারে। আমরা এক একজন এক একটা গ্রামারে খুব বেশি সফট থাকি বা ইন্টারেস্টেড থাকি, ওই গ্রামারটা দিয়ে পুরো সুন্দর একটা স্ট্রাকচার ডেভেলপ করে অনেকে। কিন্তু এটা প্রবলেম হয় কি, আপনার ওনারা ভাবে যে আপনি একটা গ্রামারই পারেন, বাকি গ্রামার আপনি জানেন না, সো ইউ উইল গেট বিলো দ্য গ্রেড, 6, 5.5, 6.5 রাইটিং এ। সো আইএলটিএস রাইটিং এর মেইন টার্গেটটা হচ্ছে, ফার্স্ট অফ অল এটা একটা এক্সাম। এখানে আপনাকে শো করতে হবে আপনার গ্রামার, আপনার ওয়ার্ড, আপনার হচ্ছে রাইটিং স্টাইল, এবং অবশ্যই একটা ফিক্সড প্যাটার্নে। সেই প্যাটার্নটা আমরা আজকে দেখবো। সো প্রথমে রাইটিং এর ব্যাপারটা হচ্ছে, রাইটিং টাস্ক 1 একাডেমিকের ব্যাপারটা, সেটা হচ্ছে আপনাকে একটা পিকচারকে ডেসক্রাইব করতে হবে। 150 ওয়ার্ডের লিমিট, প্লাস 150 ওয়ার্ড প্লাস হতে হবে আপনাকে পিকচারটা ডেসক্রাইব করার জন্য। পিকচারটা হতে পারে আপনার কোনো ম্যাপ, কোনো গ্রাফ, কোনো প্রসেস, এনিথিং, এনিথিং হতে পারে। তো এখানে একটা কোশ্চেন হচ্ছে, 150-এর নিচে হলে আমার কি হবে, 150-এর উপর হলে কি হবে? 150-এর উপরে হলে আপনার এভালুয়েশন হবে 150-এর নিচে যদি আপনি লেখেন ওয়ার্ড কাউন্ট, আপনি যদি খুবও ভালো লেখেন, আপনাকে 6-এর উপর দিতে পারবে না। এটা একটা খুব নোটেবল পয়েন্ট। আপনার যদি 149 ওয়ার্ডও হয়, আপনার যে এক্সামিনার বা কম্পিউটার, উনি বাউন্ড থাকে যে আপনার রেজাল্টটা 6-এর বিলো থাকতে হবে। আপনি অনেক ভালো লিখলেও এখানে উপরে দেওয়া যাবে না, 6 ফিক্সড একদম। তো এক্ষেত্রে আপনি 150 ওয়ার্ড প্লাস লিখলেন। 150 ওয়ার্ড প্লাস বলতে নর্মালি বুঝায় 170 ওয়ার্ড বিলো রাখাটা ভালো। কারণ আপনি 170 বেশি ওয়ার্ড লিখবেন মানে আপনার হচ্ছে ভুল হওয়ার চান্সেস বেশি। আপনি যত বেশি লিখবেন আপনার তত তো ফল্ট পাওয়ার চান্সেস, স্কোপটা বেশি থাকে। সো ইটস বেটার টু আপনার 150 থেকে 170-এর মধ্যে রাখেন ওয়ার্ড লিমিটটা। দ্যাটস দ্য পয়েন্ট, ফার্স্ট কথা। সেকেন্ড ব্যাপার হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। কোন কোন জায়গায় আপনাকে মার্কিংটা করবে ওনারা? ওনারা আপনার হচ্ছে লিখার কতটা নলেজ আছে এটা এটা দেখবে না। আপনি একটা গ্রাফকে কতটা, মানে আপনি প্র্যাকটিক্যাল লাইফে কানেক্ট করে দিচ্ছেন, আপনি কতটা হচ্ছে রিয়েল এক্সাম্পল দিচ্ছেন, ডাজেন্ট ম্যাটার। ওনারা চারটা জায়গায় আপনার নাম্বার দিবে। এক নাম্বার হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, অথবা এটা টাস্ক অ্যাসেসমেন্টও বলে। টাস্ক অ্যাচিভমেন্টও বলে। টাস্ক অ্যাচিভমেন্টটা হচ্ছে কি, আপনার আপনাকে যেই ছবিটা দেয়া হয়েছে, আপনি ছবিটার কতটুকু ডেসক্রাইব করতে পারছেন, দ্যাটস দ্য পয়েন্ট। আপনার গিভেন কনটেক্সটটা আপনি কতটুকু ডেসক্রাইব করতে পারতেছেন, একটা ছবির কতগুলা চেঞ্জ, কতগুলো পয়েন্ট আপনি টাচ করলেন আপনার লিখাতে, সেটা হচ্ছে টাস্ক অ্যাসেসমেন্ট বা টাস্ক অ্যাচিভমেন্ট যেটাই বলেন। এটা হচ্ছে এক নাম্বার, এখানে আপনার 9-এর মধ্যে মার্ক করবেন। সো আমরা একটা ডক ফাইল খুলে রাখি এখানে। ধরলাম আপনি হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্টে আপনি হচ্ছে আপনি খুব ভালো কাজ করছেন, আপনি লিখছেন অনেক কিছুই, আপনি আউট অফ 9, এখানে আপনি আউট অফ 9 হচ্ছে মেবি মেবি আপনি 7 পেয়ে গেলেন। টিএতে, টিএতে আপনি 7 পেলেন, ফাইন। এরপর আমরা চলে যাব হচ্ছে আপনার কোহেরেন্স কোহেশন, কোহেরেন্স এন্ড কোহেশন, সিএনসি। কোহেরেন্স কোহেশন মানে হচ্ছে আপনি যে কথা লিখতেছেন, এটার ফ্লোটা কতটা সুন্দরভাবে রাখছেন আপনি। আপনি একটা পার্ট, একটা গ্রাফের একটা পার্ট ডিসক্রাইব করতেছেন, হঠাৎ করে আপনি টোটালি অপোজিট কথা বলে ফেলতেছেন। বলতে পারেন সেখানে লিঙ্কার ইউজ করতে হবে, হ্যাঁ। অথবা আপনি একটা ইস্যুকে আপনি ডিসক্রাইব করতেছেন, ডিসক্রাইব করতে করতে আপনি নিজের কথাকে নিজে অপোজ করে ফেলতেছেন মাঝখান দিয়ে। দিস আর রং, হ্যাঁ। আপনার কতটা কোহেরেন্ট আপনার কথাগুলো, এবং কতটা কোহেসিভ ডিভাইস, কোহেসিভ ডিভাইস নামে কিছু ডিভাইস আছে। লাইক হচ্ছে দুইটা সেন্টেন্সকে একসাথে করার জন্য কিছু ডিভাইস থাকে, হাউ এভার, মোর এভার, দেয়ার ফোর, অন দ্য আদার হ্যান্ড,
এরকম কিছু লিঙ্কিং ওয়ার্ড থাকে যেগুলো হচ্ছে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে। ওই ডিভাইসগুলো আপনি ইউজ করতে পারতেছেন কিনা। তো আপনার এটাও ভালো হইলো, আমি অ্যাজিউম করলাম যে আপনার এটাও ভালো হলো, সিএনসি তে আপনি আবার 7 পেয়ে গেলেন। তো এরপর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স লিটারালি ভোকাবুলারি, এটা হচ্ছে লিটারালি ভোকাবুলারি। আপনি একই ওয়ার্ড কত ভাবে লিখতেছেন, মানে কতগুলো সিনোনিম লিখতেছেন। লাইক আপনি একবার লিখলেন গুড, একবার লিখলেন মার্ভেলাস, একবার লিখলেন আউটস্ট্যান্ডিং, দ্যাটস ফাইন। একই ওয়ার্ডকে আপনি কতটা ভোকাবুলারি ইউজ করতে পারতেছেন। এখানে সবচেয়ে ঝামেলায় পড়বেন কোথায়, আপনার হচ্ছে টাস্ক ওয়ানে। গ্রাফ যখন উপরে উঠে আমরা সবাই বলি যে দ্য গ্রাফ রোজ আপ, রাইজিং আপ, বারবার 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 একই জিনিসটা আসে, বাট ইটস নট গুড। আপনাকে একবার রাইজিং আপ লিখতে হবে, একবার লিখতে হবে শুটস আপ, একবার লিখতে হবে যে ইনক্রিজিং, ডিফারেন্ট ডিফারেন্ট ভোকাবুলারি ইউজ করতে হবে। সো আপনি লেক্সিক্যাল রিসোর্সে লাইক 6 ধরলাম, 6, এটা 6 পেলেন। আরেকটা হচ্ছে জিআরএ, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এই গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির মধ্যে একটু নোট রাখবেন কোন কোন জিনিসগুলো লিখতে হবে। ফার্স্ট কথা হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক থাকতে হবে। এটা যদি ভুল হয় আপনার গ্রামাটিক্যাল রেঞ্জে আপনি 6 কাছাকাছি পাবেন, 6 এর উপরে পারবেন না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হুইচ ইজ দ্য মোস্ট বেসিক থিং ইন আইএলটিএস রাইটিং। এরপর হচ্ছে কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্স, মানে টাইপস অফ সেন্টেন্স যেটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল সেন্টেন্স, এই দুইটা সেক্টর আপনাকে রাখতে হবে। টাস্ক 2 তে অ্যাক্টিভ প্যাসিভ ইউজ করতে হয়, দ্যাটস অলসো ফাইন। আপনার একটু নোট রেখে দেন, এটা এটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার আমাদের ফার্স্ট ক্লাসে, বেসিক ক্লাসে বলছিলাম। টাইপস অফ সেন্টেন্স 1 নাম্বার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কন্ডিশনাল সেন্টেন্স 2nd নাম্বার। থার্ড হচ্ছে আপনার অ্যাক্টিভ আর প্যাসিভ। এই 3টে গ্রামার আপনাকে হচ্ছে রাইটিং এ রাখতে হবে। সো আপনি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির মধ্যে আপনি পেয়ে গেলেন। ধরেন যে আপনি জাস্ট টাইপস অফ সেন্টেন্স লিখলেন, বাকিগুলো লিখেন নাই, তো আপনি 6 পেয়ে গেলেন। সো আপনার টোটাল স্কোর হবে 7 + 7 + 6 + 6, ইটস লাইক টোটাল আসে 6.5। আপনার টাস্ক 1-এ 6.5, এই চারটাকে যোগ করে আপনার ডিভাইড করতে মনে এটাই আসে, 6.5 আসে। হ্যাঁ, তো এটা হলো আপনার 6.5 পেলেন। এটা টাস্ক 1-এর জন্য, টাস্ক 1 রাইটিং। ঠিক সিমিলারলি আপনি হচ্ছে টাস্ক 2-তে আবার গেলাম আমরা, একই রকম। টাস্ক 2-তে আপনি করলেন কি, যেহেতু টাস্ক 1টা ভালো করে লিখলেন, আচ্ছা আমি এটাকে বাড়াই দিই নাম্বার, 7, 8 8 করে পেলেন, ধরেন যে 8 8, অনেক ভালো পেলেন টাস্ক 1-এ, দ্যাটস 7.5। ফাইন, আপনি টাস্ক 1-এ 7.5 পেয়ে গেলেন। আর টাস্ক 2-তে যে আপনার হচ্ছে এখানে একটু খারাপ করে ফেলেন, টাইম দিতে পারেন নাই, 6, এখানেও 6, এখানেও 6, চারটা ক্যাটাগরিতে আপনি হচ্ছে টাস্ক 2-তে যে 6 করে পেলেন, 6। ফাইন, তাহলে আপনি এখানে টোটাল আসতেছে 6.0 টাস্ক 2-তে। তো আপনার টোটাল আইএলটিএস এর যে রাইটিং স্কোরটা, এটা কিন্তু হবে আপনার 7.5 + 6 + 6। টাস্ক 2 দুইবার কাউন্ট হয়, 7.5, 6 and 6. So it seems like আপনার আসতেছে 7.5 + 6 + 6 divided by 3, 6.5। আপনি রাইটিং টাস্ক 1-এ 7.5 পেলেও আপনার কিন্তু ওভারঅল গ্রেডটা আসবে 6.5, কারণ আপনার রাইটিং টাস্ক 2-তে খারাপ করছেন। আর রাইটিং টাস্ক 2 খারাপ করা মানে হচ্ছে আপনার ইন্টায়ার রাইটিং টাস্কটাই, মানে রাইটিং সেকশন মডিউলটাই আপনার খারাপ হওয়া। রাইটিং টাস্ক 2 দুইবার কাউন্ট হয়। তো আমরা যেখানে ছিলাম টাস্ক 1-এ আর কি। তাহলে হ্যাঁ, টাস্ক 2টা কি আগে শুরু করলে কি সবচেয়ে বেস্ট হয়? করতে পারেন এটা, অনেকেই করে, অনেকে এটা করতে চায়। এখানে আপনার দুইটা ওয়ে করবেন, যখন আপনি মক দিবেন অথবা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, যেমন এটার পর আপনার কিছু প্র্যাকটিস থাকে, তো ওই ক্ষেত্রে আপনি একবার করবেন কি টাস্ক 1 দিয়ে শুরু করবেন 1 ঘন্টা টাইম নিয়ে, আরেকবার হচ্ছে টাস্ক 2 দিয়ে শুরু করবেন। ওই দুইটা কম্পেয়ার করে দেখবেন আপনি কমফোর্টেবল কোন জায়গাটাতে। যদি আপনি এমন হন যে আপনার টাস্ক 2 তে কমফোর্টেবল লাগে, দ্যাটস ফাইন, আপনি টাস্ক 2 দিয়ে শুরু করেন। আর যদি হচ্ছে আপনি টাস্ক 1 তে কমফোর্টেবল হন, টাস্ক 1 দিয়ে শুরু করেন। বাট এই এক্সপেরিমেন্টটা আগে করবেন, এক্সাম হলের মধ্যে না। হ্যাঁ, এক্সাম হলে হলে এটা ঝামেলা হয়ে যাবে। এটা অবশ্যই আগে মক টেস্ট গুলোর মধ্যে এক্সপেরিমেন্ট করে ফেলতে হবে যে আমি আসলে কোনটা দিয়ে শুরু করব, এই জিনিসটা। সো আপনার জন্য যদি কমফোর্টেবল হয় টাস্ক 2 অথবা টাস্ক 1 দ্যাটস ফাইন। ওকে,
এখানে একটা জিনিস যেটা আপনার অলমোস্ট 80% লোকই এই ভুলটা করে, আনটিল আমিও করতাম, যদি আমি মানে আইটিপি থেকে ট্রেনিং না নিতাম তাহলে আমি এই ভুলটা আমিও করতাম। সেটা হচ্ছে টাস্ক ওয়ানে আমরা ওপিনিয়ন দিয়ে দিই। টাস্ক ওয়ানে কখনো ওপিনিয়ন দেওয়া যাবে না। হ্যাঁ, এটা জাস্ট আপনাকে ডেসক্রাইব করতে হবে যে আপনি একটা দুইটা গ্রাফ দেখলেন, দুইটা ম্যাপই করলাম। একটা ম্যাপে প্রথম দিকে মানুষ কম, সেকেন্ড দিকে মানুষ বাড়লো। তো আপনার ওপিনিয়ন হচ্ছে কি এখানে এনভায়রনমেন্ট ভালো হওয়ার জন্য মানুষের হেলথ ভালো হলো এবং বাড়লো। মেবি মেবি কিন্তু ইন্টার পিকচারটাতে কোথাও এনভায়রনমেন্টের কথাই নেই, অথবা থাকলেও থাকতে পারে, বাট সেখানে ওপিনিয়ন দেওয়ার আপনার কোনো রাইট নেই। আপনি এখানে কোনো ওপিনিয়ন বা এক্সপ্লেনেশন দিতে পারবেন না টাস্ক ওয়ানে। আই এম টকিং অ্যাবাউট টাস্ক ওয়ান। টাস্ক টু পুরো ডিফারেন্ট। টাস্ক ওয়ানে আপনি হচ্ছে শুধুমাত্র ডেসক্রাইব করবেন, কম্পেয়ার করবেন, হাইলাইট করে দেখাবেন, বাট নট এ সিঙ্গেল ওপিনিয়ন। এখানে যদি ওপিনিয়ন দেন তাহলে কিন্তু আপনি টাস্ক অ্যাচিভমেন্টে আপনার নাম্বার হারাচ্ছেন। সো এই জায়গাটাতে হচ্ছে আপনার ওপিনিয়ন দেওয়া যাবে না। কেন হলো এই বিষয়টাও বলা দরকার নেই আপনার, জাস্ট হচ্ছে এরকম হয়েছে এরকম হয়েছে, দ্যাটস ইট। টাস্ক ওয়ান গেল। এখন টাস্ক ওয়ানে নর্মালি আমরা এখন যেটা করতেছি গ্রাফ অ্যান্ড চার্ট, আরেকটা আছে প্রসেস অ্যান্ড স্কিল, কি বলে প্রসেস অ্যান্ড হচ্ছে ম্যাপ। তো আপনার কিরকম কিরকম আসতে পারে, একটা হচ্ছে লিনিয়ার গ্রাফ আসতে পারে, বার চার্ট। এগুলো চিনেন তো? লিনিয়ার গ্রাফ যেটা, লাইন গ্রাফ নর্মাল যেটা একটা গ্রাফ থাকে, একটা দাগ উঠানামা করে যেটা, সেটা হচ্ছে লাইন গ্রাফ। বার গ্রাফ গুলো হচ্ছে লম্বা লম্বা কলাম থাকে যেটা। পাই চার্ট হচ্ছে আপনার একটা সার্কেলের মধ্যে, পাই চার্টের মধ্যে সার্কেলের মধ্যে কত পার্সেন্ট হয়। টেবিল হচ্ছে আপনার নর্মাল ছক, বাংলায় ছক। এটা রেয়ার বাট পসিবল মিক্সড চার্ট, আপনার টেবিল এবং হচ্ছে বার, টেবিল লাইন, টেবিল পাই আসতে পারে, হুইচ ইজ রেয়ার বাট ইজ পসিবল। ম্যাপ এন্ড প্রসেস আসতে পারে, যেটা আমরা পরের ক্লাসে করবো আর কি, মানে আজকেই পরের লেকচারটাতে করতেছি। এখানে আপনার কাজ হচ্ছে আইডেন্টিফাইং দ্য ট্রেন্ড, ডাটা কম্পেয়ার করা, কি ফিচার গুলোকে সামারাইজ করা, ইনফরমেশন গুলোকে লজিক্যালি অর্গানাইজ করা। কোনো ওপিনিয়ন দেওয়া যাবে না, এই জিনিসটা নোট রাখবেন অবশ্যই, ওপিনিয়ন দেওয়া যাবে না। ওকে, এখন আমরা হচ্ছে যদি চিন্তা করি যে আসলে প্যারাগ্রাফটা কিভাবে লিখবো, সবারই যার যার পার্সোনাল এক একটা করে স্ট্র্যাটেজি থাকে, বাট একটা ভালো স্ট্র্যাটেজি হচ্ছে আপনি চারটা প্যারাগ্রাফে এই প্যাসেজটা লিখবেন, এসেটা লিখবেন চারটা প্যারাগ্রাফে। ফার্স্ট হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন, যেখানে আপনি আপনার ওই যে কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করবেন। ইটস প্যারাফ্রেজ, কপি করা যাবে না ওয়ার্ড। ভেরি 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 মাচ কেয়ারফুল। এখানে কোশ্চেন থেকে সরাসরি ওয়ার্ড কপি করা যাবে না। ইফ ইউ ডু সো, লেক্সিক্যাল রিসোর্সে আপনার নাম্বার কাটা যাবে। আপনি সরাসরি প্যারাফ্রেজ করবেন। এক নাম্বার কথা, প্যারাফ্রেজটা কোথায় করবো সেটাও দেখাচ্ছি। আরেকটা ব্যাপার থাকে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনেই দেখা যায় যে নাম্বার দিয়ে ভরায় ফেলি। এই কাজটা করা যাবে না, যে এত পার্সেন্ট কমলো, এত এত ইয়ারে এত ছিল, দিস ইয়ার এত হলো। নো 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 নো। ইন্ট্রোডাকশনে আপনি শুধু প্যারাফ্রেজ করলেন এবং কিসের ঘটনা ঘটতেছে সেটা খুব ব্রিফলি লিখলেন, দ্যাটস ইট। নাম্বার দেওয়া যাবে না। পরের প্যারাগ্রাফটা থাকবে ওভারভিউ, যেটা হচ্ছে আপনার ওভারঅল ট্রেন্ডটা, যে এটা কিন্তু আপনার রাইটিং টাস্ক ওয়ানে মার্ক তোলা সবচাইতে ভালো একটা পয়েন্ট। প্যারাগ্রাফ টু যেটা, এখানে আপনি ওভারঅল বলবেন যে ওভারঅল দিস পিকচার অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং দ্য গ্রোথ অফ ম্যামালস ফ্রম দিস ইয়ার টু দিস ইয়ার। ওভারঅল একটা ধারণা। এখানে কি কি লিখবেন আপনি, কি ইনক্রিজ করতেছে, কি ডিক্রিজ করতেছে, হাইয়েস্ট বা লোয়েস্ট কি, আর কোনো জেনারেল প্যাটার্ন আছে কিনা, এটা লিখলে আপনার ওভারভিউ। দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। কোনো ডিটেলস নাই, স্ট্যাটিস্টিক্স নেই, অনলি আপনি বিগ পিকচারটা দিলেন। ইন্ট্রোডাকশন, ওভারভিউ। বাট প্যারাগ্রাফ থার্ড যেটাকে আমরা অ্যাকচুয়ালি বডি প্যারাগ্রাফ ওয়ান বলবো, মানে বডি ওয়ান, এখানে আপনি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে ট্রেন্ড বা ডিটেলস আছে এখানে নাম্বার টাম্বার সহ আপনি ডিসকাস করেন। ফার্স্ট প্যারাগ্রাফে কোনো ডিসকাশন নাই, কোশ্চেনটাই কপি করে দিলেন উইথ প্যারাফ্রেজ করে। আর পরের প্যারাগ্রাফে আপনি ওভারঅল পিকচারটা দিবেন, নাম্বারের দরকার নেই, নাম্বার ইনপুট করার দরকার নেই এখানে খুব বেশি। থার্ড প্যারাগ্রাফ যেটা, সেখানে যে আপনি আপনার নাম্বার দেন, মোস্ট ইম্পর্টেন্ট ডিটেলস গুলা বলেন, দ্যাটস ফাইন। আর ফোর্থ প্যারাগ্রাফে আপনি আরেকটা ইনফরমেশন প্রোভাইড করেন, কম্পেয়ার করেন, দ্যাটস ফাইন। সো এখানে স্ট্রাকচারটা কিভাবে বুঝতে পারছেন? নাফি ভাই একটু যদি স্ট্রাকচারটা আপনি কিভাবে লিখতে পারেন একটু ডিসকাস করে দিলে।
আচ্ছা, ওভারঅল আমাদের প্রথম চারটা আমাদের ইন্ট্রোডাকশন দিতে হবে যে এটা কি শো করতেছে সেটা। দেন হচ্ছে গিয়ে হুম, আমাদের সেকেন্ড প্যারাগ্রাফে আমরা ওভারভিউ দিব। তো এই প্যারাগ্রাফটা কি এই চারটা কি ইনক্রিজ করতেছে কিংবা ডিক্রিজ করতেছে কিংবা এটার হাইয়েস্ট অর দ্য লোয়েস্ট পয়েন্টটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেন হচ্ছে থার্ড প্যারাগ্রাফে আমরা যেটা বললেন যে মেজর চেঞ্জেস কিংবা ফোকাসি পয়েন্ট যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর ফোর্থ প্যারাগ্রাফে আমরা কোনো কম্পারিজন থাকলে নাম্বারিং সহ সেই কম্পারিশনটা করব। এক্স্যাক্টলি। মানে আপনার থার্ড আর ফোর্থ প্যারাগ্রাফের মধ্যে আপনার হচ্ছে নাম্বার রাখেন। প্রথম দিকে নাম্বার রাখতে পারবেন না এমন না, বাট না রাখাটা ভালো। থার্ড আর ফোর্থ এখানে আপনি নাম্বার ইনপুট করেন। প্রথম দুইটা প্যারাগ্রাফ আপনি বিগ পিকচারটা দিবেন। সাইফুল ভাই, আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া, থার্ড আর ফোর্থটা আমি আসলে ক্লিয়ার না, নাম্বার রাখাটা মানে কি? নাম্বার রাখা মানে হচ্ছে, ধরেন যে আপনার একটা আমাদের যে এরকম একটা চার্ট ছিল, যে আমি একটা একটা জাস্ট কোশ্চেন নিলাম র্যান্ডম। এই যে এখানে একটা নাম্বার আছে না, অথবা আমি যদি আর নাম্বার দেখাই খুব বেশি, এই যে এখানে পার্সেন্টেজ, জি নাম্বার, ইয়ার, হ্যাঁ, এই যে নাম্বারগুলো, এগুলো আপনার প্রথম দুইটা প্যারাগ্রাফে দেওয়ার দরকার নেই খুব বেশি। কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট হচ্ছে আপনি বলবেন বাড়তেছে কমতেছে। জি বাট থার্ড অ্যান্ড ফোর্থ প্যারাগ্রাফে আপনি সরাসরি নাম্বারে চলে যান। 50% বাড়লো, 40% হলো, 10% থেকে 40% হলো, বা সামথিং সামথিং। হ্যাঁ, অথবা আপনার যে আরো বড় নাম্বার থাকে যে এগুলো। যেমন আপনি ফার্স্ট প্যারাগ্রাফে কখনো লেখা দরকার নেই যে আপনার বেটার ফর হেলথ ইন জেনারেল, দিস পার্সন। না, এগুলা ফার্স্ট প্যারাগ্রাফে লেখা দরকার নেই। আপনি বলবেন যে বেটার ফর হেলথ ইন জেনারেল চেঞ্জড অথবা ইনক্রিজড ডে বাই ডে। দেখা যাচ্ছে একটু বাড়তেছে, অথবা ফ্ল্যাকচুয়েটিং, এটা বাড়তেছে না, এটা কমতেছে, বাড়তেছে, বাড়লো, বাড়লো আবার কমে গেল, ফ্ল্যাকচুয়েটিং, এরকম বলতে পারেন। কিন্তু নাম্বার দেওয়া দরকার নেই ফার্স্ট দুইটা প্যারাগ্রাফের মধ্যে। যখন আপনি থার্ড এবং ফোর্থ প্যারাগ্রাফে যাবেন, তখন আপনি ডিরেক্টলি যে 64, 74, 28 বা সামথিং সামথিং নাম্বার গুলো ইনপুট করা শুরু করে দিলেন। দেন ইটস গুড। ঠিক আছে। থার্ড এন্ড ফোর্থে, হ্যাঁ। ওকে, সো এখানে থার্ডে কোন নাম্বার গুলো দিব আর ফোর্থে কোন নাম্বার? ওকে, থার্ডে হচ্ছে আপনি যখন একটা প্যারাগ্রাফ মানে ডেভেলপ করবেন, তখন হচ্ছে আপনি তো পিকচার দেখে আপনার নিজের আগে প্রসেস করতে হবে যে আসলে আমি কোন কোন ফিচার গুলো নিয়ে কথা বলবো। যে আমি হচ্ছি যেমন আমি এই যদি একটা দেখি, এটাকেই এক্সাম্পল একটা দেখি, আর একটা, এই যে এখানে একটা কি বললো, একটা গ্রাফ শোজ ক্যালগারি, তিনটা বেকারির জিনিস দেখালো। একটা বেকারি, ব্লুটা একটা বেকারি, এটা হচ্ছে ম্যারি বেকশপ, ইয়েলোটা হচ্ছে বোলো বেকারি, আর গ্রিনটা হচ্ছে অ্যামান্ডেন বেকারি। এই তিনজনের সেলস এর আপ ডাউন নিয়ে কথা বলবো আর কি। তো আমার প্ল্যান এখন আপাতত, যদি আমি ইমিডিয়েট প্ল্যান করতে চাই, আমি চিন্তা করবো যে আমি কি কি দেখাবো। আমি দেখতেছি যে এই ব্লু যেটা ম্যারিডটা, এটা ডে বাই ডে ফল করছে একটা পয়েন্ট। তারপর আমান্ডানের যেটা, সেটা হচ্ছে কনসিস্টেন্ট থেকে 2005-এর পর থেকে বাড়া শুরু করছে। আর হচ্ছে বোলো ক্যাকারিটা, এরা বাড়তেছে, এদের পজিটিভ গ্রোথ সবসময়। তো আমার তিনটা হাইলাইটেড পয়েন্ট, আমার মানে আমি আপাতত এটা চিন্তা করলাম। এই তিনটাকে আমি হচ্ছে, ধরেন হচ্ছে আমি প্যারাগ্রাফ 3-তে যে ফল করছে ম্যারি বেকশপ, আমি ওকে নিয়ে লিখলাম। মেবি একটা একটা ওয়ে আর কি। আমি প্যারাগ্রাফ 3-তে ম্যারিকে নিয়ে লিখলাম, ম্যারি বেকশপটা নিয়ে। প্যারাগ্রাফ 4-এ আমি হচ্ছে অ্যামান্ডাইন অ্যান্ড বোলো, এই দুজনকে নিয়ে লিখলাম। অথবা এমন করতে পারি, আমি বোলোকে আলাদাভাবে লিখতে পারি, যেহেতু ও একাই পজিটিভ সবসময় রাখছে। আমি বোলোকে নিয়ে থার্ড প্যারাগ্রাফে লিখলাম, ফোর্থ প্যারাগ্রাফে আমি অ্যামান্ডাইনের কি বলে এটাকে, ম্যারির ফলটা নিয়ে লিখলাম। আমার কাছে যেটা মনে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট, ওইটাকে আমি থার্ড প্যারাগ্রাফে রাখবো। আর ফোর্থ প্যারাগ্রাফে আমি কম্পেয়ার করব। কম্পেয়ার, যেমন এখানে একটা কম্পারিজন আছে দেখেন, 2006-এ অ্যাপ্রক্সিমেটলি 2006-এ অ্যামান্ডাইন আর হচ্ছে ম্যারি বেকশপ দুইজনের সেলস ইকুয়াল ছিল। এই জায়গাটা 2006-এর কাছাকাছি ইকুয়াল ছিল। কিন্তু ঠিক তার পরপরই অ্যামান্ডাইন বাড়তে শুরু করলো, কিন্তু ম্যারি বেকশপ ফল করতে শুরু করলো। এই যে একটা কম্পেয়ার করলাম আমি, 2006 দুজনের একই রকম ছিল, কিন্তু অ্যামান্ডাইন বেড়ে গেল, ম্যারি ফল করলো। এই একটা কম্পারিজন। তো এখানে আমি আবার অ্যাড করতে পারি যে কম্পারিজন লাইক ম্যারি ফল করলো কারণ হচ্ছে ম্যারির হয়তো প্রোডাক্ট কোয়ালিটি খারাপ ছিল, যার কারণে সে ফল করলো।
দ্যাটস দ্য পয়েন্ট। কিন্তু এই পয়েন্ট আমি দিতে পারবো না, কখন দিতে পারবো না, কারণ আমার কোনো ওপিনিয়ন থাকা যাবে না, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি কি এটা বুঝতে পারছি? আমি কম্পেয়ার করলাম এই যে ক্লিয়ার, হ্যাঁ আমি ক্লিয়ার। মানে আমি থার্ড প্যারাগ্রাফে বেসিক্যালি আপস অ্যান্ড ডাউন যেটা সেটা ডাটার সাথে এক্সপ্লেন দিলাম। ফোর্থে এসে আমি এই যে পয়েন্টগুলোতে আমার কম্পেয়ার করার মতো সেগুলো কম্পেয়ার করলাম। কোনোটা হয়তো এক্স্যাক্টলি, পয়েন্ট থেকে ইনক্রিজ দিচ্ছে, কোনোটা একই পয়েন্ট। হ্যাঁ কম্পেয়ার করলাম, দ্যাটস ফাইন। কিন্তু রিমেম্বার কোনো ওপিনিয়ন দেওয়া যাবে না। যেমন আমি বললাম যে ম্যারিড হয়তো প্রোডাক্ট কোয়ালিটি খারাপ ছিল এই জন্য ফলো করলো, এই ওপিনিয়ন কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ? এই টাইপের দেওয়া যাবে না ওপিনিয়ন, বিকজ আপনার কোনো ওপিনিয়ন নাই। ওকে, সো দেখেন এখানে আমরা যখন স্ট্রাকচারটা দেখতেছি, ইটস ফাইন। বডি ওয়ানে হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে প্যারাগ্রাফ 1 ইন্ট্রোডাকশন, 2 তে ওভারভিউ, 3 তে বডি 1, 4 এ বডি 2। এখানে কিন্তু কোনো কনক্লুশন নেই, কারণ হচ্ছে আপনার দুইটা ওয়ে। কেউ কেউ কনক্লুশন লিখতে চায়, দ্যাটস ফাইন, কিন্তু রিস্ক যেটা হবে আপনার কনক্লুশন আপনি আপনার ওপিনিয়নটা দিয়ে দিবেন, হুইচ ইজ দ্য মোস্ট প্রবলেমেটিক থিং। কনক্লুশন লেখার সময় আমরা সাবকনসিয়াস মাইন্ডে আমাদের ওপিনিয়নটা দিয়ে দিই যে অ্যামান্ডানের বেকারি শপটা ভালো, ম্যারিটটা খারাপ। এটা কিন্তু কোথাও বলে নাই কেউ। সো এই ওপিনিয়ন আমি দিতে পারবো না। এই কারণে আপনি প্যাসেজ মানে টাস্ক ওয়ানে যদি কনক্লুশন না দেন, দ্যাটস সেফ, সবচেয়ে সেফ। আর যদি দিতেই হয় কনক্লুশন আপনি, সেক্ষেত্রে আপনি বলবেন ইন দিস পিকচার 3 অফ দ্য, বা যেটুকি কম্পেয়ার করছেন একটা বিগ পিকচার দিয়ে দিবেন যে ইন দিস গ্রাফ ইট ওয়াজ শোন this bakery over this time, the sales of this bakery over this time. সো এই কথাটা আপনি কিন্তু প্রথমেও লিখছিলেন। আমার পয়েন্ট এখানে খুব ক্লিয়ার ভাবে একটু বুঝেন। আপনি ইন্ট্রোডাকশনে কিন্তু লিখছেন যে আপনি কোন কোন বিষয় নিয়ে বিগ পিকচারটা লিখতেছেন। আবার কনক্লুশন আপনি যদি এটা একইটা লেখেন, অবশ্যই ওয়ার্ড চেঞ্জ করতে হবে। সেম ওয়ার্ড রেখে আপনি যদি দুইটাই লেখেন একই রকম, এটা আপনার লেক্সিক্যাল রিসোর্সে ঝামেলা করবে। সো ইটস বেটার টু অ্যাভয়েড দ্য কনক্লুশন ইন দ্য টাস্ক ওয়ান। এখানে কোনো কনক্লুশন নেই, এখানে আপনি জাস্ট ডিসকাস করবেন, ডিসক্রাইব করবেন। ফাইন। এখন এই যে দেখেন একটা এক্সাম্পল। প্রথম কথা হচ্ছে আমরা যদি করি সে একটা একটা চেঞ্জ তো করবো, আমার প্যারাফ্রেজিং করতে হবে, চেঞ্জ করতে হবে। একটা টেবিল আমাকে হচ্ছে স্টুডেন্ট স্টাডিং অ্যাব্রোড ফ্রম 2010 to 2020 একটা ডেটা দিল। তো আমি এটাকে চেঞ্জ করব কোথায়? চেঞ্জটা করব, রিমেম্বার কয়েকটা জায়গায় চেঞ্জ করা আপনার জন্য সহজ। এক নাম্বার হচ্ছে ভার্ব, ভার্ব চেঞ্জ করা সহজ। নাউন চেঞ্জ করা সহজ। টাইম ফ্রেম চেঞ্জ না, আসলে প্যারাফ্রেজ বলতেছি আমি। নাউন প্যারাফ্রেজিং করা সহজ, ভার্ব প্যারাফ্রেজিং করা সহজ, টাইম ফ্রেম প্যারাফ্রেজিং করা সহজ। সো দিজ আর দ্য 3 পয়েন্ট যেটা আপনি চেঞ্জ করবেন। যেমন এখানে দেখেন, দ্য টেবল শোজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস স্টাডিং অ্যাব্রোড ফ্রম 10 to 20। সো আপনি এটাকে লিখতে পারেন দ্য টেবল, টেবিল কথা চেঞ্জ করতে পারবেন না, সো ইটস টেবল। শোজ এর জায়গায় প্রোভাইড দিয়ে দিলেন, শোজ ইটস আ ভার্ব, এখানে আপনি প্রোভাইড দিয়ে দিচ্ছেন। দেন কামস নাম্বার অফ স্টুডেন্টস, ইনফরমেশন অফ দি স্টুডেন্টস, নাউন। স্টাডিং অ্যাব্রোড ফ্রম দিস টু দিস ইয়ার, 10 বছর না? হ্যাঁ, এখানে আপনি লিখতে পারেন ওভার আ 10-year পিরিয়ড, ওভার এ ডিকেড। ওভার এ ডিকেড, দ্যাটস অলসো ফাইন। সো আপনার টার্গেটটা চেঞ্জ করার হচ্ছে নাউন, ভার্ব, টাইম ফ্রেম থাকলে এগুলোতে চেঞ্জ করা সহজ। তার মানে হচ্ছে আপনি একদম এটার মধ্যে ফিক্স থাকবেন, নট লাইক দ্যাট, ইউ ক্যান গো ফর আদার অ্যাজ ওয়েল। কিন্তু আপনার এই 3টা জায়গায় আপনি চেঞ্জ করাটা আপনার জন্য ইজি, প্যারাফ্রেজিং করাটা। তো আপনাকে অবশ্যই ফার্স্ট প্যারাগ্রাফে প্যারাফ্রেজিং করতে হবে। যদি ওয়ার্ড সিমিলার পেয়ে যায়, সিমিলার পেয়ে যায়, আপনার গ্রেড যত ওয়ার্ড সিমিলার পাবে তত কমতে থাকবে, এবং সেটা খুব ড্রাস্টিক্যালি কমে। ওকে, এখন হচ্ছে আমাদের আপনি যদি বিগ পিকচারটা যখন লিখবেন, একটা রাইটিং এর বিগ পিকচারটা লিখবেন, তখন কোন কোন জিনিস আপনি নোটিস করতে পারেন? এক নাম্বার হচ্ছে মেইন ইনক্রিজ অথবা ডিক্রিজ, যেটা আপনার চোখে লাগবে। নট নেসেসারিলি যে আপনাকে একদম খুব ভালো স্ট্যাটিস্টিশিয়ান হতে হবে, না, স্ট্যাটিস্টিশিয়ান হওয়া দরকার নাই। আপনার হচ্ছে আপাতত চোখে যেটুকু আসে, ইনক্রিজ ডিক্রিজটা আপনি শো করবেন।
হাইয়েস্ট এন্ড লোয়েস্ট ভ্যালুটা শো করবেন, সিগনিফিকেন্ট যদি কোনো কন্ট্রাস্ট থাকে যেটা চোখে পড়ে, আর জেনারেল ট্রেন্ড থাকলো এটা। ইউজফুল স্টার্টার্স হচ্ছে আপনার, আপনি শুরু করতে পারেন এই ওয়ার্ডগুলো দিয়ে, ওভারঅল ইটস ক্লিয়ার দ্যাট ইন জেনারেল দ্য ডেটা সাজেস্ট দ্যাট সামথিং সামথিং ইট ক্যান বি সিন, ইউ ক্যান ইউজ দিস থিং। আর এখানে কিছু ওয়ার্ড আছে, এই যে এটা একটু মেমোরাইজ করে ফেলেন। পিপিটা যখন দিয়ে দিব এটাকে একটু মেমোরাইজ করে ফেলেন। ইটস অ্যাকচুয়ালি যখন কোনো কিছু বাড়তে থাকে আপনি একবার রোজ লিখলেন, পাস্ট ফর্ম, সবগুলো পাস্ট ফর্ম, একবার ইনক্রিজ, একবার ক্লাইম্ব, একবার গ্রু, এইভাবে করে আপনি লিখতে থাকবেন। নট লাইক বারবার ইনক্রিজ ইনক্রিজ ইনক্রিজ, নো 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 নো। ডিক্রিজ করার ব্যাপারটা হচ্ছে একই রকম, এই যে সিনোনিম, এটা আপনি একবার ড্রপ লিখলেন, একবার ওয়েন্ট ডাউন লিখলেন। সো এই ওয়ার্ড গুলো অবশ্যই মেমোরাইজ করে ফেলবেন, কারণ একই ওয়ার্ড আপনি বারবার বারবার লিখলে আপনার নাম্বার কমবে লেক্সিক্যাল রিসোর্সে, আর সেটা 7 বিলো হয়ে যাবে তখন, 7 বিলো। আপনার হচ্ছে ব্র্যান্ড ডিসক্রিপ্টর গুলো মাঝে মাঝে দেখেন, ওখানে এগুলো মেনশন করা থাকে যে আসলে কোন কাজটা করলে আপনার নাম্বার কত কমবে আর কোন কাজটা করলে আপনি নাম্বারটা পাবেন, এগুলো ব্র্যান্ড ডিসক্রিপ্টরে থাকে। তো আমি দেখাই দিব, আপনারা দেখতে পারেন। এখানে এসেনশিয়াল কম্পেয়ার করার সময় আপনার এই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন যখন কম্পেয়ার করবেন, দিস থিং ওয়াজ হায়ার দেন দিস, দিস থিং ওয়াজ হায়ার দেন দিস। হ্যাঁ, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, এগুলো মেমোরাইজ করে ফেলবেন অবশ্যই। আর যদি আপনার গ্রুপ ইনফরমেশন দিতে যান, সেক্ষেত্রে আর্লি কি ছিল, লেট কি ছিল, ক্যাটাগরিতে হাই কি ছিল, লো কি ছিল, দিস আর অ্যাকচুয়ালি এখন সব সিনোনিম গুলো, এগুলো মানে যেগুলো আপনি ওয়ার্ড ইউজ করতে পারেন। কোনো ওপিনিয়ন দিতে গেলে আপনি হচ্ছে আই থিঙ্ক দিস ইজ এ গুড অর ব্যাড আইডিয়া, এটা করা যাবে না, এটা অবশ্যই করা যাবে না, কারণ আপনার ওপিনিয়ন এখানে নাই, দে আর নট লুকিং ফর ইউর ওপিনিয়ন। আপনার আই থিঙ্ক, ব্যাড, গুড আইডিয়া এসব কিছু বলা যাবে না, আপনি ডিরেক্টলি ওয়ার্ড দিবেন শুধু, মানে এক্সপ্লেন করবেন, এক্সপ্লেনিং রিজন ফর দ্য ডেটা। যেটা বলতেছিলাম যে আমি একটু আগে বললাম না, ওই যে ম্যারি নাকি, হ্যাঁ ম্যারির মনে বেক শপটা ফল করলো কারণ ফুড কোয়ালিটি খারাপ, ওইটা আমরা দিতে পারবো না। দিস ইজ বিকজ, নো নো নো, এটা আমি দিতে পারবো না, আমার ওপিনিয়ন দেওয়া যাবে না। হ্যাঁ, ওকে। লিস্টিং নাম্বার উইথ নো কম্পারিজন, যেটা আমি খুব স্ট্রংলি আপনাদের বলবো করবেন না, এটা অনেকেই করে, অনেক নাম্বার দিয়ে দেয়, নাম্বার লিখতে থাকে যে এততে এত ছিল, এততে এত ছিল, এততে এত ছিল। নো, এটা করা যাবে না। উনারা দেখতেই পারতেছে নাম্বার ওখানে কি আছে, ইউ ডোন্ট হ্যাভ টু রাইট দিস থিং। আপনার নাম্বার লিস্ট করা যাবে না। প্রত্যেকটা ডিটেলস আপনি টাচ করতে পারবেন না, কারণ আপনার ওয়ার্ড লিমিট আছে। ট্রাই টু টাচ দ্য মেজর পয়েন্টস। ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, ওভারভিউ ইগনোর করা যাবে না। 150-এর নিচে লিখলে আপনি 6 পাবেন, এটা একদম। যদি খুব ভালো লেখেন 6। আপনার নিজে কোনো ডেটা ইনভেন্ট করতে পারবেন না। ও, এখানে একটা ভালো কথা, আপনার নিজের ডেটা ইনভেন্ট করতে পারবেন না মানে হচ্ছে আপনার, এই যে মাত্র বললেন না ডেকেডস বললেন 10 বছরকে, ওইটা ফাইন, ওইটা না সমস্যা নেই, দ্যাটস এ সিনোনিম। হ্যাঁ, আপনি প্রথমে 5% ছিল, পর 10% হলো, 5% বাড়লো, এটা আপনি বলতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি হাইপোথিসিস বা হাইপোথেটিক্যাল বলতে পারবেন না যে আজকে 5%, কালকে 10% হলো, তো ডে আফটার টুমোরো 15% হবে, এটা আপনি অ্যাজিউম করতে পারবেন না। মানে হাইপোথেটিক্যাল ডেটা আপনি দিতে পারবেন না। আমি কি রেঞ্জ দিতে পারবো, যে ধরেন ম্যারির 2005 থেকে 2010 পর্যন্ত এই রেঞ্জে ছিল, তারপর ড্রামাটিক্যালি ফল করে কিংবা আপ করে পরের 5 বছর, ওরকম রেঞ্জ করে কি ডাটা তুলে ধরতে পারবো? হুম হুম, যেটা করতে পারেন রেঞ্জ করে, আনটিল ওই ডেটাগুলো যতক্ষণ আপনার পিকচারে আছে, পিকচারের বাইরে যাওয়া যাবে না, পিকচার ডেটাগুলোকে আপনি রেঞ্জ করতে পারেন, সমস্যা নেই, দ্যাটস অলসো ফাইন। তো ইনভেন্টেন্ট বা আপনার প্রিটেন্ডেন্ট কোনো ডাটা দেওয়া যাবে না, প্রিটেন্ড করা যাবে না। আর হচ্ছে 6+ পেতে হলে আপনাকে একটা ওভারভিউ লিখতে হবে, স্মার্ট ওভারভিউ। ডিফারেন্ট ভোকাবুলারি আপনাকে রাখতে হবে ফর লেক্সিক্যাল রিসোর্সেস। হ্যাঁ, আপনার ট্রেন্ডে ডিফারেন্ট ভোকাবুলারি রাখেন আপনার লেক্সিক্যাল রিসোর্স নাম্বার বাড়ানোর জন্য। ইউজ অ্যাকুরেট ডেটা, যেটা ওখানে দেওয়া আছে ওইটার মধ্যে থেকে আপনি ডেটা নেন, কোনো প্রিটেন্ড বা কোনো অ্যাজাম্পশন ডেটা আনা যাবে না। গ্রুপ ইনফরমেশন লজিক্যালি, মানে হচ্ছে আপনার এটা একটা অনেকটা আপনার নিজের উপর থাকে যে আপনি কোন কোন ইনফরমেশন গুলোকে আপনি একরকম মনে করতেছেন ওগুলোকে একসাথে রাখেন, কোন কোন ইনফরমেশন গুলোকে আপনি ডিফারেন্ট কমে যাচ্ছে মনে করতেছেন সেগুলোকে এক পাশে রাখেন। হ্যাঁ, একসাথে একসাথে রাখাটা ভালো। কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই ইউজ করতে হবে, অবশ্যই ইউজ করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স ইজ ম্যান্ডেটরি। আপনার হোয়াইল ম্যারিজ শপ ওয়াজ ডিক্লাইনিং, অর দ্য সেলস অফ ম্যারি, ম্যারি কি যেন ছিল এটার নাম,
বেকারি মারা হয়েছিল, হ্যাঁ। ম্যারি বেক শপ ছিল, ম্যারি বেক শপ when it was falling the sales of ম্যারি বেক শপ. On the other hand, Amandine was getting her profit more, maybe. একটা হচ্ছে এরকম, আরেক দিক আরেকটা হচ্ছে এরকম, কমপ্লেক্স সেন্টেন্স রাখতে হবে এখানে, হ্যাঁ। আর রিপিটেশন অফ দ্য সিনোনিম তো অবশ্যই এটা করা যাবে না, এটা মোট করাই যাবে না, এটা ইটস ব্যাড। ওকে, এখন হচ্ছে আমরা যেই জিনিসগুলো পড়লাম, আপনাদের রাইটিংটাকে আগে করা হচ্ছে, এটা কারণ হচ্ছে আপনারা রাইটিংটা প্র্যাকটিস করার জন্য, আপনারা রেগুলার রাইটিংটা প্র্যাকটিস করবেন। আর সবচেয়ে ভালো এখন যে কাজটা করবো আমার মনে হয় সেটা হচ্ছে, আমি একটা টাস্ক শিখলাম, এখন ওই টাস্কটা যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, কতটুকু বুঝবো সেটা আমি বুঝছি বা কতটুকু জানতে পারলাম ওটা আমি বুঝতে পারবো যখন হচ্ছে ওই যে কারেকশন করব। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এখন এখানে একটা আপনার রাইটিং একটা প্যাসেজও আছে, মানে একটা এসে আছে 150 ওয়ার্ডের, অথবা অ্যাপ্রক্সিমেটলি লাইক 219, অত ফাইন, ভালোই বড়, ফাইন, সমস্যা নেই। এখন এই প্যারাগ্রাফটা বা এই এসেটাতে আর কি খুঁজে বের করতে হবে এর প্রবলেম কি কি করছে, এর যে নাম্বার ফল করবে, এই প্রবলেমটা কেন হলো, নাম্বার এটা 6.5, কেন 6.5 ওখানে পাচ্ছে, ওই প্রবলেম গুলো আমরা যদি খুঁজে বের করতে পারি, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে আমার কোন কোন কাজগুলো করা যাবে না। তারপর হচ্ছে আমি আমার প্র্যাকটিসে, এই যে এখানে অনেকগুলো কোশ্চেন আছে, এগুলো আপনারা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন, অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখানে আছে, এগুলো তো হোমওয়ার্ক থাকবেই। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদেরকে, যেহেতু দুজন একসাথে আছেন বলে দিই, সেটা হচ্ছে ওই আমরা করি কি স্পিকিং এর একটা ব্যাপার, যেহেতু একসাথে আছেন বলে রাখি, রাইটিং এর ব্যাপারটা সেম। আপনাদেরকে আমি মানে একটা লিস্ট দিয়ে দিব, স্পিকিং এর অলরেডি দিছি, এরকম রাইটিং এর লিস্ট দিয়ে দিব। এই লিস্টটা মানে এই না যে আপনার এখান থেকে আসবে, নো, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এই লিস্টের যে কোর টপিকটা, এই টপিকের বাইরে যাবে না। মানে আইএলসি পর্যন্ত যত আসছে, যখন আপনাকে এখানে বললো যে ডিসক্রাইব এ পার্সন অফ ইউর ফ্যামিলি হুম ইউ লাভ মোস্ট, তো ইটস ফাইন, আপনি তো অবশ্যই আপনার দেখা যাবে যে ফ্যামিলি পার্সনের যে কোনো আব্বু আম্মু বা কাউকে বলবেন, বা সামওয়ান। এই যে প্রিপারেশনটা নিয়ে নিলেন, আপনার যদি কোশ্চেন আসে ডিসক্রাইব এ ফ্যামিলি পার্সন অথবা ডিসক্রাইব আ পার্সন হুম ইউ নো ভেরি ওয়েল এন্ড ইনফ্লুয়েন্সেস ইউ, আপনি সেখানে কিন্তু একই লোকটার কথা বলে ফেলতে পারবেন। সো যা যা প্রিপারেশন নেওয়ার, আপনি যখন ফ্যামিলি পার্সন সম্বন্ধে বলবে, তখন আপনি এক্সাম হলে বসে বসে চিন্তা করবেন যে আমি কাকে নিয়ে বলবো, আম্মুকে নিয়ে বলবো না আব্বুকে নিয়ে বলবো, নাকি আমার ব্রাদারকে নিয়ে বলবো না সিস্টারকে নিয়ে বলবো। এই চিন্তাটা এক্সাম হলে করা যাবে না, এইটা আপনার এই 2 মাসে করে ফেলতে হবে। আপনার টপিক সব দেওয়া আছে, আপনার কনটেক্সট সব দেওয়া আছে, আপনার যদি একটা নির্জন প্লেসের কথা বলে বা একটা রিল্যাক্স প্লেসের কথা বলে, আপনি কোন জায়গাটা বলবেন ওইটা এখন ঠিক করে রাখবেন, এক্সাম হলে যায় না। তারপর হচ্ছে আপনি একটা ফেমাস রাইটারের কথা বললে, আপনি আহ রবীন্দ্রনাথকে নিয়ে বলবেন, নাকি আপনার স্টিভেন হকিংকে নিয়ে বলবেন, নাকি হুমায়ুন আহমেদকে নিয়ে বলবেন, ওই জিনিসটা এক্সাম হলে যে ঠিক করবেন না। এক্সাম হলে ঠিক করলে আপনার টাইম বা আপনার অর্গানাইজেশন ঠিক থাকবে না। ওই জিনিসটা আপনি এখন ঠিক করবেন, এই 2 মাসে ঠিক করবেন। ওই টপিক গুলো আছে না, ওই টপিক গুলো দেখে দেখে ঠিক করবেন যে আমি ফেভারিট পার্সন হলে আমি এটা বলবো, ফেভারিট ফুড হলে আমি এটার কথা বলবো, ফেভারিট আমার এনিমাল হলে এটার কথা বলবো, যেটা আপনি এখন প্রিপেয়ার করবেন এবং কি কি বলবেন সেটার একটা মোটামুটি ধারণা এখন থেকে নিয়ে রাখতে হবে। তো ওই রকম আমাদের প্র্যাকটিস গুলো রাইটিং ও করতে হবে। সো এখানে দুজন একটু গ্রাফটাকে দেখেন, এই যে আই গেস দেখা যাচ্ছে স্ক্রিনটা, রাইট? আ গ্রাফ শো সামথিং সামথিং বলো কেকারি। সাইফুল ভাইও দেখে রাখেন, এইটা দেখেন প্রথমে দেখে, এরপর যে রাইটিংটা আছে ওখানে অনেকগুলো মেজর মেজর ছোট ছোট ভুল আছে, গ্রামাটিক্যাল ভুল না হয়তোবা, কিন্তু অর্গানাইজেশন অনেকগুলো ভুল আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট থিং। পানি খেয়ে নিই। হুম, হুম।
একটু বড় হচ্ছে। উম, ছবিটা দেখা হলো আমাকে বলেন, তারপর আমি যে টেক্সটে চলে যাবো আর কি। হ্যাঁ ভাই, দেখা হচ্ছে। নাফি ভাই, ফাইন। তাহলে এখানে একটা জিনিস ওনারা ক্লেম করলো অনেক কিছু। নাও এই যে এখানে লেখা শুরু করলো, সব পাশাপাশি রাখতে পারলে ভালো হইতো, একসাথেই করতে পারলে। আহ, আমরা দেখা যাচ্ছে না, দেখেন এবার প্যারাগ্রাফটা যে লিখলো, এখানে আপনারা ফাইন্ড আউট করবেন যে এই রাইটার বা এই ক্যান্ডিডেট কোন কোন জায়গায় ভুলটা করছে। এবং কিছু কিছু ভালো কাজও করছে এখানে উনি, ভালো ইও আছে, দুইটাই আপনারা বলবেন যে কোন জায়গাটা ভালো কোন জায়গাটা খারাপ। যখনই কোনো ইস্যু পেয়ে যাবেন বলে ফেলতে পারেন যে এই এই জায়গাটা উনি চেঞ্জ করতে পারতো, বা এই জায়গাটা উনি ডিফারেন্ট ভাবে করতে পারতো। হ্যাঁ, ওই গ্রাফটা কি দেখানো যাবে আবার? হুম হুম। গ্রাফ, স্যার আরেকটু যদি একটু একটু লাউডলি বলতেন। ওই গ্রাফটা কি করছিলাম, ওই গ্রাফটা কপি করে কোন আমি গ্রাফটা দেখতে চাচ্ছিলেন? আচ্ছা, আপনারা তো দুজনে পিসিতে আছেন, আমি এটাকে কি আপনাদেরকে পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে, তাহলে আপনারা হয়তো পাশাপাশি রাখতে পারবেন, এটা ভালো হবে আপনাদের। আমি এটা কপি করে রাখতে হবে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিলাম। এটা আপনারা হচ্ছে পাশাপাশি রাখতে পারবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে মনে করি। ওকে, পাইছেন হোয়াটসঅ্যাপে? দরকার নেই, কই গেল আমার জন্য, এই যে এখন দুইজন হচ্ছে প্যারালি আপনার এটাকে, ওই যে রাইটিংটা আমি এখানে রাখলাম, গ্রাফটাকে আপনার পাশে একটু উইন্ডোতে খুলে রাখতে পারেন, অথবা you know, আম, আশপাশে রাখতে পারেন, সমস্যা নেই। গ্রাফ তো আরেকটা দিছেন। গ্রাফটা আরেকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, হুম। ওইটাও রাখেন, ওটা হচ্ছে আপনাদের পরে দিতাম। আমি মনে হয় আপনাকে এটা দিব না, ও অ্যান্সার সহ ওইটাও রাখবেন, কারণ ওটা হচ্ছে আমাদের পরে ই করবো আর কি। না, এটা দিস ওয়ান, দেখেন তো এটা খুলে, এটা ঠিক আছে কিনা। ফাইন, খেয়াল করবি। ওকে, আমি হচ্ছে টেক্সটটা রাখলাম এখানে, এবার আপনারা কোশ্চেনটা পাশাপাশি উইন্ডো খুলে রাখতে পারেন। এটা একটা ভালো টেক্সট, কিন্তু তারপরে ছোট ছোট ইস্যু থাকবে। এটা কি সেলস দেখেছিল নাকি আর্নিং দেখেছিল? বলছে ডাটা অ্যানুয়াল আর্নিং, আচ্ছা ঠিক আছে, অ্যানুয়াল আর্নিং। অ্যানুয়াল আর্নিং। তো এখানে কিন্তু একটা একটা ভুল আপনার প্রথমেই, মানে যেই একটা ইস্যু করছিল উনি প্রথমে একটা ছোট্ট মিস্টেক করছে ফার্স্ট প্যারাগ্রাফটাতেই, মানে ফার্স্ট ইন্ট্রোতেই।
আইএলটিএস এর টেকনিক্সে। আচ্ছা, ওই যে আর্নিংস এটা কি সিনোনিম রাখছে? আর্নিং ইজ ফাইন, প্রোভাইডেড থেকে শো লিখছে, ঠিক আছে? কিন্তু আপনার সবচেয়ে যেটা ক্যাচি, দ্য গ্রাফ শোজ, এই জায়গাটা সবার আগে ধরবে। উনিও লিখছে গ্রাফ শোজ, ও, এটা খুব ক্যাচি একটা জায়গা। হ্যাঁ, এটা এটা আপনারা মোটেও করবেন না, এই কাজটা সবার আগে চোখে পড়ে। এখানেও গ্রাফ শোজ, এখানেও গ্রাফ শোজ। গ্রাফ রিপ্রেজেন্টস, illustrates or something, information about something something। আর্নটাকেও আপনি হচ্ছে চাইলে, যেহেতু ভার্ব এটাকে আপনি সিনোনিম করে ফেলতে পারেন, বাই 3 bakeries, Calgary in Calgary over 10 years, অথবা ডেকেড যেটাই বলেন। ওকে, তারপরে প্যারাগ্রাফটা, পরের ওভারঅল ওভারভিউ যেটা দিল আর কি। এখানে আপনাদের যদি কোনো স্ট্রেংথ খুঁজে পান সেটাও বলতে পারেন যে ইটস এ গুড ওয়ান। ভালোই লেগছে তো, আমার কাছে মনে হলো সেকেন্ড প্যারাটা। এক্স্যাক্টলি, এখানে খুব ভালো একটা জিনিস করছে উনি। এই যে দেখেন, ওয়াইল দ্য আর্নিং, এই যে কোথায় গেলো, কোথায় শুরু হলো। What stands out from the graph is that there were considerable upward trend in income of both Bolo and Amandine while compare করলো। That's a good sentence. হ্যাঁ, complex করে ফেলো। While the earning of Mary Bagshop saw considerable fall over period of the question. Okay, so এখানে কিন্তু উনি চাইলে করতে পারতো যে Bolo Kakari and Amandine the earning was good in primary time। আবার আরেকটা কোশ্চেন, মানে একটা সেন্টেন্সে লিখতে পারতো Mary Bagshop saw a considerable fall over the period of question, লিখতে পারতো, দুটো সেন্টেন্স করতে পারতো, বাট উনি করলো কি, while দিয়ে দুইটাকে কানেক্ট করলো and with a proper punctuation, কমা কমা তারপর while দিয়ে জিনিসটাকে কানেক্ট করে ফেললো। এখানে কিন্তু উনি ওনার কমপ্লেক্স সেন্টেন্স যে রিকোয়ারমেন্টটা ছিল আইএলটিএস এর কাছে, ওটা উনি ফুলফিল করে ফেলছে। উনি শো করে ফেলছে যে উনি কমপ্লেক্স সেন্টেন্স করতে পারেন। সো ইটস এ গুড ওয়ান। তারপর হচ্ছে অ্যানাদার ইন্টারেস্টিং পয়েন্ট, এটা এটা একটা আমরা ই করে রাখি, গ্রিন করে রাখি, দ্যাটস এ গুড ওয়ান। তার মানে ভাই আমরা সেকেন্ড প্রায় আমাদের একটা আসলে অপরচুনিটি আছে, যেহেতু গ্রাফিক্যাল বা যে কোনো কিছু থাকলে তখন কম্পেয়ার আসবে, তখন আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স হোয়াইল দিয়ে ইয়ে করে দিতে পারবো এখানে। এক্স্যাক্টলি, একটা opportunity। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখানে আমাদের তো আলটিমেটলি আপনি অনেক গ্রামার জানতে পারেন, কিন্তু ওই 1 ঘন্টায় আপনাকে শো করতে হবে সবকিছু, সবকিছু শো করতে হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কন্ডিশনাল সবগুলাই। ওকে, তারপর অ্যানাদার এটা তো করলেন, আই গেস ইট ওয়াজ অলসো ফাইন। তারপর এখান থেকে থার্ড, এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 পরেরটা। এবারে এটা পড়েন বডি প্যারাগ্রাফ 1টা। আমি এটাকে একটা একটা পেজে নিয়ে আসি, তাহলে পড়তে সুবিধা হবে। এই যে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। একটু বেশি নাম্বারিং ইউজ করছে, এটা কিছু বুঝাচ্ছেন? হুম, এখানে নাম্বারিং খুব বেশিও নাই, মোটামুটি যেটা নেসেসারি আছে, সমস্যা নেই। কিন্তু এখানে একটা আপনার আম, মানে গ্রামাটিক্যাল ভুল না, এটা আইএলটিএস একটা রিকোয়ারমেন্টাল ইস্যু আছে এখানে। আপনি কি পুরো প্যারাগ্রাফে কোথাও প্যাসিভ ভয়েস দেখছেন এখন পর্যন্ত? প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস তো নাই ভাই।
উনি কিন্তু সবকিছু মোস্ট অফ দ্য কেসেস অ্যাক্টিভ ফর্মে লিখতেছে। যেমন দেখেন, ইফ উই লুক এট আমান্ডেন বেকারি, ইফ আমান্ডেন বেকারি ইজ কনসিডার্ড, যদি আমান্ডেন বেকারিকে কনসিডার করা হয়, দেন দ্য ট্রেন্ড ওয়াজ সিমিলার। ইফ উই লুক, তারপর আবার আরো এক জায়গায় উনি লিখছে, মানে উই, আমি দেখি বা আমরা দেখি, এরকম ভাবে, দ্যাট ইজ গুড, গ্রামাটিক্যাল ভুল নেই। কিন্তু এই জায়গাগুলোতে আপনার প্যাসিভ ফর্মটা দেখানোটা সবচেয়ে ভালো জায়গা। ইফ দিস ডেটা ওয়াজ কনসিডার্ড, দেন দিস উইল হ্যাপেন। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে ইফ উই সরাসরি না লিখে, ফার্স্ট পার্সন হিসেবে না লিখে, আপনি এটাকে অ্যাক্টিভ ভাবে না লিখে প্যাসিভ ভাবে লিখতে পারতেন। ইফ আমান্ডেন বেকারি ওয়াজ কনসিডার্ড বাই দ্য রিডার, আমান্ডেন বেকারি ওয়াজ কনসিডার্ড বাই দ্য রিডার্স, প্যাসিভ ফর্মে চলে গেলেন, দ্য ট্রেন্ড ওয়াজ সিমিলার। হ্যাঁ, সো এই যে আপনার এখানে তো একটা অপশন আছে প্যাসিভ ফর্মটা নেওয়া, দেখানোর। আপনাকে তো দেখাইতে হবে, এখানে মেন কথা হচ্ছে আপনাকে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ দেখাইতে হবে। আপনি পারেন কি না পারেন ডাজন্ট ম্যাটার, বাট এটাকে আপনাকে এখানে ওনাদের বুঝাতে হবে যে আপনি জিনিসটা পারেন। আমি কি পয়েন্ট বুঝাতে পারছি? জি ভাই। ইন্টার প্যারাগ্রাফে আপনার উনি কমপ্লেক্স সেন্টেন্স রাখছে, হুইচ ইজ ভেরি গুড, খুবই ভালো একটা কাজ করছে উনি। আবার ওই যে ইফ, এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। ইফ আমরা দেখি তাহলে হচ্ছে আপনার এটা পাচ্ছি, ইফ উই সি দিস উই লুক দিস থিং, এটা কন্ডিশনাল সেন্টেন্স। উনি কন্ডিশনালও রাখছেন, কমপ্লেক্স সেন্টেন্সও রাখছেন, উনি লিঙ্কারও রাখছেন, এই যে বাই কন্ট্রাস্ট লিঙ্কারও রাখতেছে। হ্যাঁ, কিন্তু উনি প্যাসিভ ভয়েসটা এখানে যদি অ্যাড করতে পারতো, দ্যাট উড বি মোর বেটার। ওকে, আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, ওনার ভালো একটা জিনিস, কনক্লুশন রাখে নাই, কোনো কনক্লুশন নাই কিন্তু ওনার। এখানে ডেটা রিপ্রেজেন্ট করছে, এখানে আবার একটা জিনিস কম্পেয়ার করছে, কিন্তু কোনো কনক্লুশন। এই যেখানে একটা ব্যাপার আছে, ফল করা সত্ত্বেও, despite falling sharply to adjust over this the figure was leveled off something, ফল করা সত্ত্বেও, যেটা, হ্যাঁ, এই টাইপ অফ আপনার হচ্ছে যদি সেন্টেন্স গুলো ইউজ করতে পারেন, দিস আর অ্যাকচুয়ালি ফাইন। সো আমরা যদি এখানে ওনার স্ট্রেংথ গুলো দেখি, একটু ছোট করে ফেলি। ফার্স্ট কথা হচ্ছে উনি এখানে দ্য গ্রাফ শোজ, এটা লিখে উনি ওনার সবচেয়ে বড় ভুলটা করছে। এটা খুবই মেজর ইস্যু, এটা একদম সরাসরি চোখে পড়ে এবং সরাসরি জিনিসটা ইম্প্যাক্ট ফেলতে পারে। তো গ্রাফ শোজ ইনফরমেশন, এখানে ডেটা ছিল, উনি ইনফরমেশন করছে, ফাইন ফাইন। ইনফরমেশন অ্যাবাউট অ্যামাউন্ট অফ মানি, অ্যানুয়াল ইনকাম which was earned by 3 bakeries in this time over this period. সো এখানে পরে হচ্ছে উনি করলো কি, ভালো একটা জিনিস ওভারঅল আইডিয়াটা দিল, এখানে উনি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে ফেললো। তারপর হচ্ছে ফাইন, এরপরে উনি যখন বডি প্যারাগ্রাফ 1 এ গেল, এখানে উনি নাম্বার দিচ্ছেন। নাম্বারটা আপনি দিতে পারেন যদ্দূর দরকার, অবভিয়াসলি যদ্দূর দরকার। এখানে কিছু ওয়ার্ড উনি ইউজ করলো, ফ্ল্যাকচুয়েটিং। ফ্ল্যাকচুয়েটিং মানে তো জানি আপ ডাউন করা। এই ওয়ার্ডটা ভালো, কিন্তু এটা আইএলটিএস এ দেখবেন অনেকেই, যেমন হচ্ছে যদি আপনার স্পিকিং এ হয় মেসমারাইজিং, এটা খুব ইউজ করে সবাই, মেসমারাইজিং এটা সেটা। তারপর এখানে হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং, দিস এ গুড ওয়ার্ড, অনেক ইউজ করে। তারপর ইন হুইচ লেভেল অফ জাস্ট আন্ডার দিস দ্য ফিগার ওয়েন্ট আপ সিগনিফিকেন্টলি, এরকম অ্যাডভার্ব গুলো ইউজ করা বা অ্যাডজেক্টিভ ইউজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন দ্য ফিগার ওয়েন্ট আপ ফিনিশিং এট অ্যারাউন্ড দিস, এই জায়গাটা থেকে আপনার যখন দ্য ফিগার ওয়েন্ট আপ সিগনিফিকেন্টলি বলতেছেন, ইট সাউন্ডস বেটার। তখন উনি বুঝতে পারে যে আপনি অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ সবকিছুকে প্রপারলি ইউজ করতে পারতেছেন। ফাইন, এটা গেল, কোনো কনক্লুশন নাই। তো এখানে আরেকটা উনি ভুল করছে, সেটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং। ফ্ল্যাকচুয়েটিং দুইবার লিখতেছে, একবার লিখলো ফ্ল্যাকচুয়েশন, আবার হচ্ছে ফ্ল্যাকচুয়েটেড, দরকার নেই তো। এখানে আপনি চেঞ্জ করতে পারেন, ফ্ল্যাকচুয়েটিং এর জায়গায় যেখানে অনেকগুলো ওয়ার্ড আছে, আপনার যদি চিন্তা করেন, এই যে এখানে দেখেন, এই ওয়ার্ডগুলোর জন্য মেমোরাইজ করতে হবে। হ্যাঁ? তারপর হচ্ছে এখানে এই যে ধরেন যে ডিসক্রাইব প্রপোর্শন, অথবা আরেকটা কোথায় গেল, এরকম আপনার অনেকগুলো ওয়ার্ড। আরেকটা হচ্ছে আপনাদের ম্যাগোসের একটাই দিছিলাম, ম্যাগোসের একটা ফাইল দিছিলাম, মনে পড়ে কি? এটা হচ্ছে যদিও রাইটিং এর জন্য, বাট ইট ওয়ার্কস ফর
বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং। ম্যাগসটা কই গেল? আমি কতদিন কাকে দিলাম? কি ভাইকে দিয়েছিলাম? সাইফুল ভাইকে দিয়েছিলাম, রাইট? ম্যাগস। আচ্ছা, ম্যাগসেরটা আমি আপনাদেরকে ম্যাগসের একটা যে ফাইল, যেটা হচ্ছে আপনার অনেকগুলো স্পিকিং এর ইস্যু থাকে, স্পিকিং এর সাথে সাথে আপনার রাইটিং এর। কোথায় গেল? আচ্ছা, আমি আপনাদের ম্যাগসেরটা দিয়ে দিব, ম্যাগসের ফাইলটা। এটা আমার কাছে রাখছি। এটা কতদিন আমি কি দিছিলাম, মানে সাইফুল ভাইকে দিছিলাম কতদিন? জি ভাই। সাইফুল ভাইকে দিছিলাম না? আচ্ছা, আমি এটা হচ্ছে তাহলে ফরওয়ার্ড করে দিই। ম্যাগসের এটা খুবই ভালো একটা ফাইল, যেটা হচ্ছে আপনার এই যে পাইছি। এটা আপনাদেরকে আমি গ্রুপে শেয়ার করতেছি। এই ফাইলটি ইউজ করার ওয়েটা হচ্ছে আপনার যখন এই তো ম্যাগস, এই যে এখানে যে ম্যাগসের যে ভোকাবুলারি ফাইলটা আছে, এটা হচ্ছে আপনার দেখেন এই যে এখানে ওপিনিয়ন দেওয়ার সময় আপনি এই সিনোনিম গুলো ইউজ করতে পারেন, ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন কোন ওপিনিয়ন দেওয়ার সময়, কোন কিছু অ্যাড করার সময় দিস থিংস, এমফেসিস করতে গেলে এগুলা। এই যে সিগনিফিকেন্টলি জায়গায় উনি এখানে স্পেশালি, অবভিয়াসলি, ইম্পর্টেন্টলি বলতে পারতো মেবি। তারপর কোনো কিছু কম্পেয়ার বা অপোজিশন বলতে গেলে হাউ এভার, ইন কন্ট্রাস্ট, বাই কন্ট্রাস্ট, এই ওয়ার্ড গুলো। কন্ডিশনের জন্য দিস থিংস, কনসেশনের জন্য আপনার দিস থিং। সো এইগুলো সিকোয়েন্সের জন্য এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। আপনার সব ওয়ার্ড পড়তে হবে এমন না, বাট এখান থেকে 3টা 4টা করে মেমোরাইজ করে রাখবেন, যাতে আপনার লেখার সময় আপনি লিখতে পারেন। এই জিনিসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই ম্যাগসের এটা খুব ভালো। নিচের দিকে অনেক কিছু আছে, এগুলো দরকার নেই, এগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য, বুঝ না হলেও হবে। সো আমরা ছিলাম হচ্ছে এখানে। ঠিক একইভাবে আপনাদের এখানে আরো একটা, এটা হচ্ছে একটু কমপ্লেক্স, দিস ওয়ান আ লিটল বিট কমপ্লেক্স। হ্যাঁ, এরকম গুলো বেশি একটা আসে না এখন। এরকম ম্যাপ, সিটি ম্যাপ দিয়ে, যেমন এখানে যদি আপনারা চিন্তা করেন আপনার কোন কোন হ্যাঁ, জিনিসগুলো এবার খেয়াল। ম্যাপ আসছে ভাই। হ্যাঁ, ম্যাপ আসছে এবার, রাইটিং টাস্ক 1-এ, হ্যাঁ ম্যাপ আসছে। ওই ম্যাপ হচ্ছে আপনার দেখবেন ইসের গুলা, কি বলে, এত সালে এরকম, এত সালে এরকম, আগে এরকম ছিল, পরে এরকম হয়েছে, এই টাইপের কম্পারিজন আসে, যেটা হচ্ছে এই যে এরকম। সো এই 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 ম্যাপটাতে আপনি যদি দেখেন, এখানে আপনার হচ্ছে, আপনি আপাতত চিন্তা করেন যে কোন কোন জিনিসগুলোকে আপনি এখানে টার্গেট করবেন, বা আপনার নিজের লেখার, অবশ্যই আপনার লেখার আগে 3 মিনিট চিন্তা করবেন মিনিমাম। এটা আইএলটিএস এর মধ্যেও 2 থেকে 3 মিনিট আপনি আগে প্রসেস করবেন যে আপনি কোন কোন পয়েন্ট গুলাকে টাচ করবেন, আর হচ্ছে পরে লেখা শুরু করবেন, না হলে লেখার মধ্যে এগুলো এলোমেলো হয়ে যাবে। সো এই জায়গায় কোন কোন ইস্যু আপনি দেখতে পাচ্ছেন, যদি চিন্তা করে দেখেন এই দুটা ম্যাপের মধ্যে। ওই যে ভাইয়া হল অফ রেসিডেন্স। হল অফ রেসিডেন্স, এটা কি নতুন ভাবে আসছে? নতুন ভাবে আসছে। তারপর নিউ শপিং সেন্টার, এটাও নতুন ভাবে আসছে। তারপর আবার আমি গ্রিনারি সাইট কমছে, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশনের ফ্লো বাড়ছে। তারপর সাইকেল সেন্টার যেটা, সেটা মডার্নাইজেশন। হুম, হুম, আহ, ঠিক আছে, ফাইন। আরেকটা হচ্ছে আপনার ট্রেন লাইন। স্টেশন সরে গেছে সিটি থেকে। হুম, হুম, না, ও আছে মাঝখানে চলে আসছে আর কি এগুলো। মানে আধুনিকায়ন হচ্ছে, এটা মডার্ন হচ্ছে। ওল্ড ছিল, মডার্ন। আহ, এখানে একটা একটা মেজর একটা চেঞ্জ, আমি জানি না আপনারা বলছেন কিনা। আহ, মানে আপনারা তো অনেকগুলো বলছেন, তো এই চেঞ্জটা কি দেখছেন কিনা? প্রথম কিন্তু এখানে কার, এই রোডটাতে গাড়ি চলাচল করতো, বাট পরে কিন্তু এটাকে রেস্ট্রিক্টেড করছে। এটা জাস্ট, এটা কিন্তু খুবই ক্রুশিয়াল একটা ব্যাপার। হ্যাঁ, এটা এখন অনলি ফুটপাতের মতো, এখানে কিন্তু গাড়ি চলতে পারবে না, পেdestrian-এর জন্য, অনলি পেdestrian-এর জন্য, ইটস নট ফর দ্য কার। এটা একটা মেজর চেঞ্জ। এটা এই মানে যে কি বুঝেছে যে প্রেজিস্টিয়ান্স? মানে হাঁটবে যারা, ওরা জাস্ট ইউজ করতে পারবে, গাড়ি ইউজ করতে পারবে না কেউ। সো এটা কিন্তু মেজর একটা চেঞ্জ করছে। 2000, এটা ছিল 2000-এর, এটা হচ্ছে এখনকার। তো এই জায়গায় দেখেন গাড়ি চলাচল করতে পারতো, এই সিটির কিন্তু কোথাও কি গাড়ি চলাচলের ইস্যু দেখতে পাচ্ছেন এখন আর? না, মাঝখানে ভাই একটা ট্রেন লাইন আসছে। হ্যাঁ, একটা
ট্রেন লাইন অ্যাড করছে যে সাইকেলের পাশে ইউনিভার্সিটি যাওয়ার জন্য ইউনিভার্সিটি যাওয়ার জন্য একটা ট্রেন লাইন ইউজ করছে, ট্রাম লাইন, ট্রাম লাইন, ট্রাম লাইন, ট্রাম লাইন। ট্রাম লাইন ইউজ করছে, একটা বাস, ট্রাম বাসের এই যে এটা হয়ে গেল, এই যে ট্রাম লাইন, একটা ট্রাম লাইন ইউজ করছে, ফাইন ফাইন ফাইন, মানে এটা হয়ে গেল। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কিছু মেজর ইস্যু। ফার্স্ট কথা হচ্ছে দেখেন, এখানে ইউনিভার্সিটি জায়গায় আছে, একটা হল অফ রেসিডেন্স হলো ইমপ্রুভমেন্ট। যদি আমি বলি যে টোটাল একদম, মানে আপনি যদি 2 লাইনে বলেন, জাস্ট 2টা লাইনে বলবেন আপনি এই চেঞ্জটাকে, আপনি কোন কোন জায়গায় হাইলাইট করবেন? এটা ম্যান্ডেটরি না যে আপনাকে একদম ওইটাই করতে হবে, এটা আপনার উপর, এবং কেন করবেন। আপনি 2টা মেজর ইস্যু বলেন এবং সেই জিনিসটাকে আপনি কেন করবেন। দুইটা মেজর ইস্যুর মধ্যে ভাই একটা হলো হল অফ রেসিডেন্স হুম, বিল্ড আপ হচ্ছে নতুন ডিউ টু ইনক্রিজ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা, Opinion আমাদের দেন। হচ্ছে ইউনিভার্সিটির ফ্যাসিলিটি বাড়ছে। হুম, ফ্যাসিলিটি বলি আর যাই বলি, এটা বাড়ছে। আর হচ্ছে আহ, আধুনিক মার্কেট বা শপিং সেন্টারের পরিমাণ বাড়ছে এখানে। হুম, দুইটা দুইটা আসলো। সাইফুল ভাই হচ্ছে একটা বললেন কি যে হল আসছে, হল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি স্টুডেন্ট বাড়ছে এটা বলা যাবে না, কারণ হচ্ছে আমরা জানি না স্টুডেন্ট হয়তো এমন হচ্ছে, স্টুডেন্ট এখন পশ স্টুডেন্টরা আসে, আগে আপনার লোকাল স্টুডেন্ট আসতো, এখন বাইরে থেকে স্টুডেন্ট আসে অনেক টাকা দিয়ে, এর জন্য থাকে। আরেকটা ওপিনিয়ন আরেকটা হলো যে পলিউশন পলিউশন রিডিউস করা হচ্ছে, যে ভেহিকল অফ করে দিয়ে ফুটপাথ ইউজ করছে, যেহেতু এটা একটা এডুকেশনাল এরিয়া, পলিউশনটা রিডিউস করে। ওকে ফাইন। এখানে এই যে এই কথাগুলো বলতেছেন, ইটস ফাইন, কারণ এখানে অনেক কিছু লার্নিং হচ্ছে আমাদের। এখানে পলিউশনের কথা কিন্তু কেউ বলে নাই, এখানে পলিউশনের কথা কিন্তু এটাকে নেই। আমরা কি এভাবে বলতে পারি যে গ্রিনারির পরিমাণ কমছে? গ্রিনারির পর হ্যাঁ বলতে পারেন, প্ল্যান্ট প্ল্যান্ট কমাই দিয়েছেন, এখানে নিউ শপিং সেন্টার করছেন, ওখানে আগে জঙ্গল ছিল বা ফরেস্ট ছিল, কমাই দিয়েছে। বাট এখানে এনভায়রনমেন্টের কোনো ইস্যু কিন্তু ওনারা মেনশন করে না। আমি জানি, আমি বুঝতেই পারতেছি যে গাড়ি সরাই দিচ্ছে কারণ ভার্সিটির পাশে দিয়ে গাড়ি দিবে না, এটা আমিও জানি, ওনারা এনভায়রনমেন্ট ঠিক রাখার জন্য। কিন্তু যেহেতু আমি এখানে একটা ডেটা রিপোর্টার, আমি একটা ডেটা রিপোর্টার শুধু, আর কিছুই না, তো আমি ওইটুকু রিপোর্ট করব যেটা আমি দেখতেছি। আচ্ছা, ভিজিবল যেটা সেটাই, এর বাইরে কিছু। হ্যাঁ, ওই আচ্ছা, ঠিক ওপিনিয়ন গুলো হচ্ছে টাস্ক 2 তে, সব ওপিনিয়ন টাস্ক 2, তখন আপনার অনেক চিন্তা করতে হবে ওপিনিয়ন ব্যাপারে। তারপর হচ্ছে আপনার, তাহলে আমি যদি বলি এটা হচ্ছে আপনার টোটাল মডার্নাইজেশন হয়েছে, এক নম্বর হচ্ছে মডার্নাইজেশন হয়েছে। সেকেন্ড হচ্ছে এইখানে আপনার হচ্ছে ফ্যাসিলিটির মধ্যে আসছে শপিং সেন্টার, হল অফ রেসিডেন্স, হ্যাঁ, তারপর হচ্ছে বাইক রেন্টাল স্কিম বা সিটি সেন্টার যেটা ট্রামলাইন। বাইকের, হ্যাঁ, এখানে কিন্তু আগে বাইক রাখার কোনো, সিটি সেন্টারের মধ্যে বাইকের কোনো ইস্যু ছিল না, বাইসাইকেল যেটাকে বাইক, এটার কোনো ইস্যু ছিল না। বাট এখন এটা হচ্ছে চলে আসছে, এট দ্য সেম টাইম স্টেশন আসছে। আর রিডিউস হয়েছে কি, এখানে ভেহিকল রিডিউস হয়ে গেছে, কোনো আপনার হচ্ছে ইঞ্জিন বেসড ভেহিকল এখন আর এখানে নাই, এখানে সরাসরি এটা পেডেস্ট্রিয়ানের জন্য। তো এটাকে আমি পেডেস্ট্রিয়ান তো লিখতে পারবো না এখন, যেহেতু অলরেডি মেনশন করে দিছে একটা, ওরা এই ওয়ার্ডটি ইউজ করছে, আমি এখানে কি ইউজ করবো তাহলে? আছে। সরাসরি ওয়ার্ড না পেলে আমি ডিফারেন্ট ওয়ার্ড কি করবো, ডিফারেন্ট ওয়ার্ড, ওয়াকওয়ে কি লেখা যায়? walkway, that's fine. It becomes only a walkway and it's allowed only for the people who walks. যদি আমি পেজটা সরাসরি অন্য সিনোনিম নাও পাই, আমি বলে দিব ইটস অনলি allowed, তারপরে it's allowed only for those who are actually walking, whereas previously it was allowed for the engine based vehicles. আগে ইঞ্জিন বেস ভেহিকল গুলো যেতে পারতো, এখন সেখানে ইঞ্জিন বেস কোনো ভেহিকল যেতে পারবে না, অনলি ওয়াকাররা যেতে পারবে। আবার নিচের দিকে দুইটা আসছে,
আপনার হচ্ছে কি বলে পোর্টের পাশে আগে কোনো রেস্টুরেন্ট ছিল না, এখন পোর্টের পাশে রেস্টুরেন্ট আসছে, বার অ্যান্ড ক্লাবসও আসছে। সো আলটিমেটলি আমার ফার্স্ট হচ্ছে দিস ম্যাপ অর দ্য পিকচার শোজ দ্য সিচুয়েশন অফ নেলসন ইন এতো অ্যান্ড দ্য প্রেজেন্ট টাইম। সো ওভারঅল ধারণার মধ্যে আপনি বলতে পারেন from 2000 to today, the NAMSOL has developed and modernized significantly because it has developed these, and it also reduced the number of vehicles in the city, and it was replaced by bike. Maybe ওভারঅল দিলেন, এরপর আপনি চলে যান, এখানে তার নাম্বারের তো কিছু নেই এখানে, তাই না? এখানে তো নাম্বারের কিছু নেই। তো থার্ড প্যারাগ্রাফে আপনি হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে কথা বললেন, শুধু ডেভেলপমেন্ট। ফোর্থ প্যারাগ্রাফে আপনার চোখে পড়া কোনো নেগেটিভ জিনিস থাকলে বা কোনো কিছু কমে গেলে, নেগেটিভ তো বলবো না, কমে গেলে সেগুলো বললেন। যেমন এখানে গাড়ি কমে গেছে, গাড়ি কমে গেছে এখানে। তারপর ওল্ড মার্কেট ছিল, ওইটা এখন আর নাই, নিউ সব করছে ওখানে। ট্রেন স্টেশনটা ছিল সিটির কোন দিকে? এটা সিটির লেফট সাইড। ওকে, লেফট সাইড ইজ ফাইন, বাট লেফট সাইড থেকে ইজ বেটার টু সে এটা হচ্ছে নর্থ, যে দিয়ে দিচ্ছে তো এখানে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। সো ওয়েস্ট সাইড থেকে এটা অনেকটা ইস্টের দিকে চলে আসলো এবং সিটি সেন্টারের কাছে চলে আসছে। ট্রেন স্টেশনটা আগে সিটি সেন্টার থেকে দূরে ছিল, ওয়েস্ট দিকে ছিল, এখন সেটা সিটি সেন্টারের খুব কাছাকাছি চলে আসছে, ইন বিটুইন ইউনিভার্সিটি অ্যান্ড সিটি সেন্টার। দ্যাটস এ গুড পয়েন্ট। আগে ফরেস্ট ছিল, সেই ফরেস্টটাকে এখন এরা ক্লিন করে সেখানে হচ্ছে নিউ শপিং সেন্টার করে ফেলছে। সো এখানে অনেক জিনিস আছে আপনি ডিসকাস করতে পারবেন, কিন্তু আপনি সবটা ডিসকাস করবেন না, বিকজ আপনার 150 to 170 ওয়ার্ড। আপনাকে এখান থেকে কোর জিনিসগুলাকে, যেমন কোর হলে আমি চিন্তা করতাম এই যে কি বলে, একটা মেজর হচ্ছে সিটি সেন্টারের মধ্যে বাইক আসছে, এখন স্টেশনে মুভ করে ফেলছে, এটা হচ্ছে চেঞ্জেস। তারপর এই যে গাড়ি অফ করে দিচ্ছে, চেঞ্জেস। আর নিউ ডেভেলপমেন্টের মধ্যে আমার এটা আছে, এটা আছে, এইটা আছে, এটা আছে, বার আছে, রেস্টুরেন্ট আছে। এগুলো আমি একটা প্যারাগ্রাফ রাখতাম, চেঞ্জেস গুলো একটা প্যারাগ্রাফ রাখতাম, যেটা আগেও ছিল বাট এখনো আছে কিন্তু চেঞ্জ হয়েছে। সিটি সেন্টার, ট্রেন স্টেশন, তারপর হচ্ছে যে রোড, এই তিনটে জিনিস চেঞ্জ হয়েছে, বাকিগুলো নতুন অ্যাড হয়েছে আমার আপাতত মনে হয়েছে আর কি। আমি চিন্তা করতাম আর অবশ্যই। সো এই দুইটা প্যারাগ্রাফে রাখতাম মেবি। সো এরকম হচ্ছে আপনাদেরকেও ম্যাপটা একটু ডিফিকাল্ট। এটা হচ্ছে পাই চার্ট। আচ্ছা, ম্যাপের ব্যাপারটা বুঝতে পারছেন? তো এগুলা হচ্ছে এখানে যে দেওয়া আছে, এগুলো কিন্তু ভালো স্কোরের লেখা, মোটামুটি যেগুলো দেওয়া আছে এখানে, এটা আপনার পড়বেন। এটা পড়ে আপনার হচ্ছে এখানে একটা এখানে ভুল করে নাই, কিন্তু একটা ভুল আপনারা হয়তো করতে পারেন বা অনেকেই করে, দ্য টু ম্যাপ শোজ, নো নো নো, এটা করলে মেজর ভুল। প্লুরালের সাথে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দ্য টু ম্যাপ শো, নট শোজ। আমরা এটা অনেকে রিপ্রেজেন্ট দিতে পারি ম্যাপের ক্ষেত্রে। হ্যাঁ, ফাইন। দ্য টু ম্যাপ রিপ্রেজেন্টস, গ্রাফের ক্ষেত্রে গ্রাফের ক্ষেত্রে দিলে ভালো হতো। গ্রাফের ক্ষেত্রে ইলাস্ট্রেটস দিলে ভালো। ম্যাপটা তো ডিসপ্লেও হয়, তাই না? ডিসপ্লেস, হ্যাঁ ডিসপ্লে, টু ম্যাপস ডিসপ্লে, দ্যাটস ফাইন। রিপ্রেজেন্ট, ডিসপ্লে, শোজ, শো, ইলাস্ট্রেট। গ্রাফের ক্ষেত্রে ইলাস্ট্রেট রাখাটা ভালো, আর ম্যাপের ক্ষেত্রে হচ্ছে আপনার শো ফাইন, ডিসপ্লে ফাইন, রিপ্রেজেন্টস ফাইন। ম্যাপের ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো হচ্ছে শো থাকলে ভালো, কিন্তু হচ্ছে কোশ্চেনে লিখে ফেলে শো, এর জন্য আপনি লিখতে পারবেন না শোটা, যেহেতু কোশ্চেনে শো লিখে ফেলে। হ্যাঁ, অথবা আমরা এরকমও দেখছি অনেকে লেখে যে the two picture inform the reader about this thing, that's also fine। ওনারা আরো ভালো করে লেখে, সমস্যা নেই। যেগুলো পড়বেন, পড়ে হচ্ছে এটার মধ্যে কোন কোন জায়গায় ভুল করতেছে, ভুলগুলো বের করার চেষ্টা করবেন, তাহলে হবে ওই ভুলটা আপনার হবে না। সিমিলারলি পাই চার্ট, এখানে কি যেন করছে পাই চার্ট, অনেক কিছু। The pie chart shows the favoritic way of people in Canada and the number of Indian students in Canada between this time to this time.
দেখেন ফেভারিট টেকওয়ে ইন কানাডা 34%। 34 মানে কি? চাইনিজ নেয় ওরা। 26% ইন্ডিয়ান ফুড নেয়, ইটালিয়ান ফুড নেয় 10%, পার্সিয়ান নেয় হচ্ছে আপনার 9%, সামথিং সামথিং। প্রত্যেকটা, এখন যদি একটা ভেরি ইম্পর্টেন্ট কথা এখানে, আপনি কি প্রত্যেকটা লিখবেন এখানে চাইনিজ এত পার্সেন্ট, ইন্ডিয়ান এত পার্সেন্ট? অনেকে কাজটা করে, চাইনিজ এত পার্সেন্ট নেয়, চাইনিজ ফুড নেয় কত পার্সেন্ট? 34%, 26% ইন্ডিয়ান ফুড, 10% ইটালিয়ান, 9% পার্সিয়ান, 3% থাই। কোনো শব্দ পপুলার লিখলে তো ভালো দেখাবে না ভাই। এক্স্যাক্টলি এই কাজটা করা যাবে না, আপনি প্রত্যেকটা লিখতে পারবেন না। এখানে আপনার মেজর পার্ট হচ্ছে 34% নেয় চাইনিজ ফুড, দ্যাটস নট সিগনিফিকেন্ট, ফলোড বাই ইন্ডিয়ান 26%। আরো বেশি বলতে চাই আপনি 10% ইটালিয়ান লিখতে পারেন, বাট আর যাওয়া যাবে না। হ্যাঁ, আরেকটা বলতে পারেন লিস্ট অ্যামাউন্ট অফ নেয় ফ্রম দ্য গিভেন ডেটা, লিস্ট অ্যামাউন্ট নিচ্ছে হচ্ছে গ্রিক থেকে, কত পার্সেন্ট? অ্যাপ্রক্সিমেটলি 1%, সবচেয়ে কম। হ্যাঁ, এটা বলতে পারেন আপনি, বাট প্রত্যেকটা জিনিসকে আপনার বলা দরকার নেই। আপনি প্রথমটা বললেন, হাইস্টটা বললেন, লোয়েস্টটা বললেন, অথবা হাইস্টটা পরে আপনি ফলোড বাই সেকেন্ডটা বলতে পারেন, দ্যাটস অলসো ফাইন। যদি আপনার নাম্বার ওয়ার্ড কাউন্টে সমস্যা হয় লিখতে পারেন। তো এই টাইপের যে ইগুলো আছে, মানে এই টাইপের যে পাই চার্ট গুলো, এখানে কিন্তু একটা মেজর ভুল হয়, আপনারা ওপিনিয়ন দিয়ে দিবেন যে দ্য কানাডিয়ান পিপল লাভস চাইনিজ ফুড, দ্যাটস ওয়াই দে টেক 34% অফ দ্য চাইনিজ ফুড। বাট ইউ নেভার নো যে ওরা লাইক করে নাকি ওরা চাইনিজ ফুডের দাম কম দেখে নিচ্ছে। হতে পারে চাইনিজ ফুডের দাম কম, হতে পারে লাইক করে, হতে পারে চাইনিজ ফেস্টিভ্যাল হয় সবসময়, ওদের প্রমোশন স্ট্রং, এনিথিং এনিথিং হতে পারে। সো এই ওপিনিয়ন আপনি দিতে পারবেন না যে 34% চাইনিজ ফুড নেয় কারণ চাইনিজ ফুড টেস্টি, কানাডিয়ান পিপল চাইনিজ ফুড লাইক করে। নো নো নো, এটা দেওয়া যাবে না। যে কোনো কারণে হতে পারে, চাইনিজ ফুডের বেশি নিতেই পারে। আপনি জাস্ট এটুকু বলবেন চাইনিজ ফুডটা সবচাইতে মেজর টেক ওয়েতে যায়, দ্যাটস ইউর লিমিট, এর বাইরে আর যাওয়া যাবে না। ওকে, সো এই যে এখানে এটা খুব আজগুবি, নট রিকমেন্ডেড। হ্যাঁ, এটা মার্ক করে রাখি। এটা এটা দেখতে পারেন, এটা হচ্ছে মানে ইটস নট এ গুড ওয়ান। এইগুলো দেখলে আপনার যে লাভটা হবে যে আপনি এই কাজটা করবেন না। দ্য পাই চার্ট শোস হুইচ টাইপ অফ টেকওয়ে ফুড মোস্ট পপুলার ইন কানাডা। এই যে দেখছেন, এটা সব দিয়ে রাখতেছে একদম পাই চার্ট। Chinese and Indian takeaway are much more. এখানে একটা জিনিস দেখেন লেখছে, the pie chart shows that Chinese and Indian takeaways are much more popular than all the others at 34-26. এই লাইনটি ইজ ফাইন, গ্রামাটিক্যালি ফাইন, কিন্তু আপনার আইএলটিএস এর জন্য এই লাইনটা আপনি এখানে কি করতে পারতেন? From the pie chart it was observed that Chinese food was highly sold, অথবা এটা কি প্রেজেন্টে আছে না, আমরা আগে দেখতে হবে এটা কিসে বিলো শো ও আগের টাইম, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার the pie chart shows the Chinese food was highly sold and that is 34% in Canada, followed by Indian food, followed by একটা আপনি কিন্তু এখানে একটা লিংক ইউজ করতে পারতেন, followed by, whereas the Greek or Japanese food, Japanese দরকার নেই, the Greek or fine Japanese food were less chosen, কত পার্সেন্ট দরকার নাই, লেস চয়েসেন, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। এখানে আপনি যদি সেন্টেন্স গুলোকে আরো একটু স্মার্ট করেন এটা ভালো। এই যে দেয়ার আর অ্যানাদার টু টাইপ দ্যাট কোয়াইট আ লট পিপল লাইক, দিস আর ইটালিয়ান এন্ড পার্সিয়ান। এত ভেঙে ভেঙে প্রত্যেকটা ডেটা দেওয়ার দরকার নাই, হাইস্ট ডেটা, লোয়েস্ট ডেটা, এবং তার মাঝখানে সিগনিফিকেন্ট কিছু আছে কি যে খুব করে ফেলতেছে, আজগুবি কিছু হয়েছে, এরকম কিছু তো নাই, এরকম কিছু দেখতে পাচ্তেছি না যে খুব মেজর কোন একটা চেঞ্জ হয়ে গেছে, এরকম কিছু নাই। সো ইউ ক্যান গো ফর ইট। এই যে এখানে আবার সব ইয়ার দিয়ে ভরায় রাখছে, দেখছেন? সো দিস আর দ্য মেজর প্রবলেম ইউ মাইট ফেস। এবং এই কাজগুলো দেখা যাবে যে আপনাদের আইএলটিএস এর মধ্যে গেলে একটা রাশ থাকে তো, যে আপনার শেষ করতে হবে, আপনার 1 ঘন্টার মধ্যে দুটো শেষ করতে হবে, ওই আমরা প্রেসারে। এইসব ডাটাগুলো পাবো কি এসে আইএলটিএস এর বইয়ে পাবো? ক্যামব্রিজ এর বইগুলো তো পাবো না? ওগুলো তো ফলো করলে হবে। কোনটা কোনটা ভাইয়া? এই যে এই ধরনের চার্ট গুলার আর যত বেশি এক্সাম্পল পড়বো তত তো আমাদের বেশি মানে ইনফরমেশন গেইন হবে। তো সেক্ষেত্রে আমরা কোন ধরনের বইগুলো বেশি ফলো করলে ভালো হয়, বা তো ফার্স্ট, এক্সাম্পল কোথা থেকে বেশি আমরা ফলো করব, যে এটা হ্যাঁ হচ্ছে বেস্ট ডাটা, এই টাইপের ফলো করতে পারেন?
এক্সাম্পল যেটা বেস্ট এক্সাম্পল যেটা ওটা হচ্ছে ক্যামব্রিজ ফলো করতে পারেন। ক্যামব্রিজ হচ্ছে ফার্স্ট। ক্যামব্রিজের আপনার দেখবেন যে ওই করে লাস্টের দিকে ব্যান্ড স্কোর 6, ব্যান্ড স্কোর 7 রেসপন্স, ব্যান্ড স্কোর 8 রেসপন্স, এরকম স্কোরের সাথে দেওয়া থাকে। আপনি ব্যান্ড স্কোর 7, 8 ওগুলা দেখবেন, অবশ্যই 6টাও দেখবেন। 6টা দেখার কারণ হচ্ছে 6 এর মধ্যে কি কি ভুল করতেছে, আপনি যত বেশি ভুল ধরতে পারবেন তত বেশি আপনার ওই ভুলটা কমে যাবে। ওখানে কি ব্যান্ড তো 6, 7, 8 এরকম দেয়া আছে? হ্যাঁ, লাস্টের দিকে আপনার হচ্ছে ক্যামব্রিজের যে অফিসিয়াল বইগুলো আপনার 20, আপনার 13, 14, 15 এখন করে লাভ নাই। ওইটা 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 জন্য পরে আপনি আপডেটেড 20, 18, 19, 20 এগুলো করবেন। এগুলো সফট কপি অনলাইনে পাওয়া যায়, জাস্ট ভেরিফাই। ওগুলো করলে আপনি হচ্ছে নিচে লাস্টে ব্যান্ড স্কোর ওয়াইজ কিছুই দেওয়া থাকে, ওইটা করবেন। আরেকটা জায়গা আছে, এই যে এটা হচ্ছে আপনার ইটস এ ভেরি গুড থিং, লিজার্স। হ্যাঁ, ওনার এখানে রাইটিং এ ঢুকবেন, টাস্ক ওয়ানে যাবেন। টাস্ক ওয়ানে যে আমাদের এক্সাম্পল হয়ে গেল, না 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 এটা নাকি এক্সাম্পল। এখানে হচ্ছে আপনার এই যে এইখানে একটা একটা ছবি দিল উনি, হ্যাঁ, একটা গ্রাফ দিল, মডেল অ্যান্সার চলে যাবেন। এই যে দেখেন ব্যান্ড স্কোর 9 আছে, এই যে এটা আপনি করতেছেন ব্যান্ড স্কোর 9টা। হ্যাঁ, এখানে উনি কিন্তু খুব ভালো ভাবে লেখে, ইটস ভেরি গুড, রিজাল্টস ইজ ভেরি গুড। আপনার হচ্ছে এখানে আরো পাবেন এরকম। টাস্ক 2 তে টাস্ক 1 হয়তো 1টাই দেখে, যেটা আমরা আজকে 1 এ আছি। তো এখানে যে আপনার অনেক এক্সাম্পল আছে, এই যে চার্টের ব্যাপারে একটা এক্সাম্পল করলাম মাত্র। এই যে আরেকটা আছে, এটা এটা মডেল অ্যান্সার যাব, মডেল অ্যান্সারটা দেখবো। সেটা রাইট বাটন ক্লিক করলে এটি খুলে না। মডেল অ্যান্সার, এই যে এখানে মডেল অ্যান্সারটা দেখবো। এটা কত, এগুলোতে হচ্ছে আপনার মডেল অ্যান্সার আছে এখানে টাস্ক 1। এরকম খুঁজে খুঁজে আপনার মডেল আনসার এখানে 1, 2, 3, 4 এভাবে লিখতে কেন? কোথায় বুঝি নেই। তো একটা মডেল আনসার দেখতে মনে হয় কি 1, 2, 3, 4 এরকম লাইন লাইনে দিছে কি না? ও আচ্ছা, এগুলা এটা হ্যাঁ, ওরা হ্যাঁ, টিপস আচ্ছা, এগুলো টিপস। টিপস টিপস এখানে পড়ে, যেমন এখানে আপনার যে ব্যান্ড স্কোর 9 এর একটা আছে, এগুলো যদি আপনি পড়েন তাহলে হচ্ছে স্কোর 1, ইটস গুড ওয়ান। আর যখন মক দিবেন, বাসায় যখন প্র্যাকটিস করবেন বাসার জন্য, তখন যেটা করবেন আপনি আইএলটিএস অনলাইন টেস্টে চলে যাবেন। এখানে আপনি জিমেইল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে, আমার মনে হয় লগ ইন করা আছে, হ্যাঁ লগ ইন করা আছে। জিমেইল দিয়ে লগ ইন করে এই যে ওইগুলো রাইটিং টেস্ট, অথবা আপনার লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং যেটাই হয়, টেস্টে যে আপনি হচ্ছে এখানে আপডেটেড অনেকগুলো টেস্ট আছে, যে কোনো একটা টেস্ট নিলেন। এটা নেওয়ার পরে প্র্যাকটিস মোড দিয়ে শুরু করতে পারেন। এখানে আপনার 60 মিনিট বা আপনার নিজের মতো টাইম আপনি সেট করতে পারবেন, সমস্যা নেই। প্র্যাকটিস মোড। আর স্টিমুলেশন মোড হচ্ছে একদম এক্সামের মোডটা। 60 মিনিটস পর আপনার অটোমেটিক্যালি স্ক্রিন অফ হয়ে যাবে। তো আপনি যখন মোটামুটি একটু বুঝে যাবেন তখন আপনি স্টিমুলেশন মোড দিয়ে শুরু করতে পারেন। আর এখন টাস্ক 1, টাস্ক 2 দুটোই থাকবে। আপনি স্টার্ট নাও করলেই এই যে টাস্ক 1, এখানে আপনি লিখবেন যা যা লিখে লিখবেন। দেখেন এখানে কিন্তু অটো কারেকশন হচ্ছে না। আর আপনারা এখন হাতে কিছু লিখবেন না, হাতে কিছু লিখবেন না, সবকিছু আমাকে যখন জিনিসটা দিবেন আপনারা হচ্ছে ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে দিবেন। আর মাইক্রোসফট ওয়ার্ডে একটা জিনিস হচ্ছে, যখন এখানে যাবেন, আমি মনে আছে কি আমার, দেখি তো একটু, অপশনে যে গ্রামার চেকটা যেন করেছিল, ল্যাঙ্গুয়েজ প্রুফিং, প্রুফিং এ যে এগুলো সব অফ করে দিবেন, সব, এগুলো সব একদম কোনো জায়গায় করবেন না, এগুলো সব বন্ধ বন্ধ করে দিয়ে এভাবে করবেন। তাহলে হচ্ছে দেখছেন এই যে এটা কিন্তু ভুল হলেও দেখা যাচ্ছে না। এই কাজটা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা হচ্ছে এভাবে এটাকে অফ করে নেবেন, স্পেলিং চেকিংটা, না হলে বারবার নিজের অজান্তেই ভুলগুলা থেকে যাবে। তো এখানে আপনার লিখে সবকিছু লিখে সাবমিট করলেই ওর একটা স্কোর দিবে, যেটা এআই বেস স্কোর, হুইচ ইজ নট অ্যাকুরেট, বাট আপনার প্র্যাকটিসটা হবে। ওকে, সো এই জায়গা একটা প্র্যাকটিসের জন্য এটা হচ্ছে আইএলটিএস অনলাইন টেস্ট। এটা তো আমরা দিতে পারবো, কিন্তু ওরা কি কোনো আনসার দেয় এখানে যে এটা? না, মক
আচ্ছা, এটা ওকে। আইএলটিএস অনলাইন টেস্টটা মকের জন্য, আর আনসারটা হচ্ছে লিস, এটা ফলো করবেন। এটা মানে এদের এটা ভালো, যথেষ্ট ভালো রিসার্চটা, ইন্টারন্যাশনালি অনেক আইএলটিএস ফলো অনলাইন করে। টেস্টে তো আপনার আমাদেরকে লিসেনিং ও টেস্ট করতে বলছিলেন। তো লিসেনিং এর কি আমি মার্কসটা পাবো, বাট কোনটা কারেক্ট আনসার ওটা তো শো করে, তাই না, পরবর্তীতে? ও লিসেনিং একটা শো করবে, রিডিং একটা শো করবে, ওইটার নিচে আপনার এক্সপ্লেনেশন দিয়ে দিবে। ওকে। শুধু রাইটিং আর স্পিকিংটা হচ্ছে এআই দিয়ে করে, তো ওইটা আপনার লাইক মোটামুটি নট সো গুড, রাইটিং আর স্পিকিংটা। মানে সো শুধু এই দুটো তুমি স্পিকিং দিয়ে তাহলে শুধু রেজাল্টটা দিবে, এই তো? হ্যাঁ, স্পিকিং রেজাল্ট টাইম নিয়ে দেয় অনেক, আপনার হচ্ছে লাইক মেইল করে, একটা এরকম আসছে রেজাল্ট মেইল করে, এবং সেটা টাইম নেয় প্রচুর, আর রেজাল্টও অত ই না। স্পিকিং এ যেটা করবেন আপনারা, সেটা তো ওই যে আপনাদের বলছিলাম, সেটা টপিক গুলো ওয়াইজ 5টা করে টপিক আপনারা অবশ্যই, মানে এটা কপিও করা যায় না এখানে, আচ্ছা ওইটা হচ্ছে অবশ্যই আপনারা প্র্যাকটিস করলেন পুরো উইকটা, এখানে স্পিকিং দিবেন। কারণ আলসে সত্যি কথা একদম অনেস্টলি বলতে গেলে আপনার নাম্বার তুলতে পারবেন স্পিকিং এ, লিসেনিং এ 8 পাবেন যদি অ্যাকচুয়ালি একটু স্টাডি করেন, লিসেনিং এ আপনি 8 চলে আসবে, রিডিং এও 7 তোলা ইটস কোয়াইট ইজি, রাইটিং এ আপনার 6.5 এর উপর উঠানো অ্যাকচুয়ালি ডিফিকাল্ট। এর জন্য অনেক স্ট্র্যাটেজি ফলো করতে হবে, প্রত্যেকটা স্ট্র্যাটেজি মাথায় রেখে ফলো করে তারপর কাজ করতে হবে। আর ওইটা আপনি যদি একেবারে সবকিছু মেমোরাইজ করে পরীক্ষার হলে লিখতে যান, এটা পসিবল হবে না, আপনি এট এ টাইম সবগুলো স্ট্র্যাটেজি ইউজ করতে পারবেন না, এখন থেকে সেটা করতে হবে। আরেকটা হচ্ছে স্পিকিং এ আপনি 8ও পাইতে পারেন, 6ও পেতে পারেন। যদি একটা ছোট্ট মিস্টেক হয়ে যায়, কনফিডেন্স হারায় ফেলেন, আপনার 6 পেয়ে যাবেন, দেখবেন যে সব কথাই উল্টাপাল্টা বলতেছেন তখন। আর যদি কনফিডেন্টলি বলতে পারেন, তখন আপনার হচ্ছে আপনি 8 পাওয়াটা আপনার জন্য ইজি। আর কনফিডেন্সটা তখন আসবে যখন আপনি আইএলটিএস একটা কিউ কার্ড আপনার সামনে আসলো, আপনি কিউ কার্ডটা দেখেই ভয় পেয়ে গেলেন যে আপনার হচ্ছে যেমন একটা কিউ কার্ড আসছিল একজনের প্যারেন্টিং এর ব্যাপারে। প্যারেন্টিং এখন বাংলাদেশে, প্যারেন্টিং বা বাংলাদেশে না আর কি, এখনকার সোসাইটিতে প্যারেন্টিং এর ইম্প্যাক্ট কিরকম। হ্যাঁ, তো এখন এইটা হচ্ছে আপনার, উনি তো এটা দেখে ভয় পেয়ে গেছে যে আসলে এটা মানে বলবে কেউ জানেই না, এখন যে কিছুটা বলবে এটা জানেই না। সো এই ক্ষেত্রে আপনার হচ্ছে এই জানার যে ব্যাপারটা, এই জানার যে ব্যাপারটা, যেমন এই যেখানে হচ্ছে আপনার হচ্ছে জিটির, এটা এটা আপনাদের না, জিটির আপনার তো আপনাকে দিচ্ছি, জিটির ব্যাপারে যে ধরেন যে এখানে একটা কোশ্চেন আসলো, ডেসক্রাইব আ টাইম ইউ ফেল্ট প্রাউড, আপনি একটা টাইম বলেন যেটা আপনি প্রাউড ফিল করছেন। এই জিনিসটা আপনি তখন যদি চিন্তা করেন, আপনার চিন্তা করতে করতে আপনার 1 মিনিট চলে যাবে, আপনি অর্গানাইজ করবেন কখন, গুছাবেন কখন, আপনি কোন ঘটনা বলবেন, এটা বলতে বলতে টাইম চলে যাবে। সো ইটস বেটার এখনই ঠিক করে ফেলেন যে আপনি ফিল প্রাউড বললে কোন ঘটনার কথা বলবেন। সো এরকম 5টা করে আপনার যদি স্পিকিং রেগুলার ক্লাসে দেন, তাহলে আপনাদের আইস ব্রেকটা হয়ে যাবে, হুইচ ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে। সো একটু টেকনিক্যালি আগালে আপনি আইএলটিএস এ মার্কস তুলতে পারবেন, আর যদি এভারেজ ভাবে আগান তাহলে কষ্ট হবে ঠিকই, কিন্তু ওদের যে রিকোয়ারমেন্টটা, ওই রিকোয়ারমেন্টটা আপনি রিড করতে পারবেন না, তখন ঝামেলা হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আজকে এটুকু বই দেখলাম, আপনাদের কোনো কোয়ারিজ বা কোনো কোয়েশ্চেন আছে কিনা বলুন। না ভাই, তাহলে কালকের জন্য আমরা কিছু রানিং টাস্ক কি 1 এর জন্য কিছু এক্সাম্পল যে লিস্ট থেকে দেখে রাখবো, তাই তো? লিস্ট থেকে দেখে রাখবেন, আর হচ্ছে এই যে আপনাদের এখানে একটা মাত্র যেটা পাঠিয়ে দিলাম আপনাদেরকে ভুলে, গ্রাফস এন্ড টেবিলস, এটা এখন দিতাম, এখানে কিছু কোশ্চেন আছে, এটা কিন্তু অনেকগুলো লিজের থেকেও নেওয়া, এগুলো আসলে বেসিক্যালি লিজেরও না, এটা আগের আইএলটিএস থেকে। সো এখান থেকে আপনার চেষ্টা করে দেখতে পারেন কিছু, এখান থেকে আপনাদের একটা বা দুইটা লিখতে পারেন, ভুল হবে ইটস ফাইন, ইটস অ্যাবসলিউটলি ফাইন, বাট আইস ব্রেকটা করতে হবে। এই আইস ব্রেকটা যদি এক্সাম হলে যায় করেন, নাম্বার অ্যাকচুয়ালি আসবে না, এই আইস ব্রেকটা আপনাকে এই 2 মাসের মধ্যে করতে হবে। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে স্পিকিং, স্পিকিং কি কালকে আপনি দিতে পারতেছেন কেউ? তাহলে একটা টপিক, 2-4টা টপিক দিয়ে দেন, আমরা ট্রাই করবো। ফাইন, আপনাদের টপিক হচ্ছে, ফার্স্ট টপিক হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন, সেলফ ইন্ট্রোডাকশন। ওকে। সেলফ ইন্ট্রোডাকশন, আর এই পাশে কিউ কার্ড, কিউ কার্ডে আছে দেখেন, কিউ কার্ডটা মেইন তো। আহ, দুইটা টপিক ফাইন, পিস অফ টেকনোলজি or an app that you use frequently, describe a skill you learned recently.
টপিকস দিচ্ছেন টেকনোলজি আর হচ্ছে স্কিল। এক্স্যাক্টলি 1 and 2, 1 and 2, and self introduction থাকবে। ঠিক আছে দিতে তো। তাহলে হচ্ছে আপনার দুটো প্রিপারেশন নেন, সেলফ ইন্ট্রোডাকশন দুজনের জন্যই থাকবে, আর হচ্ছে 1 2 যে কোনো একটা হচ্ছে আপনি প্রেজেন্ট করবেন। Okay. ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। হোপ টু সি ইউ টুমরো সেম টাইম ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ কোনো সো মাচ। জানাবেন তাহলে। ওকে, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ Have a good হাফেজ। day.